আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকে সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তোমাদের জেনারেল ম্যাথ ক্লাস লেকচার 35। তোমাদের সাথে আছে আজকে আব্দুল আজিজ ভাইয়া এবং কাউসার ভাইয়া। আজিজ ভাইয়া কিছুক্ষণের মধ্যে জয়েন করবে ইনশাল্লাহ। আর তোমাদের কিউএনএ সেকশনে থাকবেন আজকে কাউসার ভাইয়া। তো আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আজিজ ভাইয়া জয়েন করলেই শুরু করব। তো তোমরা সবাই কেমন আছো একটু জানিয়ে দাও তো ভাইয়া। হ্যাঁ, অনেকে লিখছো আলহামদুলিল্লাহ ভালো আছো। কাউসার ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজিজ ভাই এখনো জয়েন করেনি, তো আপনি যদি কিছু করে বলতে ফেলবে চান ভাইয়া। ভাই। হ্যাঁ ভাইয়া চলে আসছে। হ্যাঁ ভাইয়া, সহ চলে আসছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রায়হান ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আজিজ ভাই, ভালো আছেন? এই তো, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আহ, ঠিক আছে ভাই, তাহলে শুরু আমরা করে দিব শুরু না? করি। জি ভাই, আচ্ছা আচ্ছা। সময় হয়ে গেছে যেহেতু। কখনো বলেন না যে ভাই আজকে শুরু না করি। সব সময় বলেন যে ভাই শুরু করি। কি করবো আচ্ছা ভাই। ঠিক আছে। আগে ঠিক আছে। কাজের কথা, তারপরে সব কথা না? জি ভাই, জি ভাই। ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা। আচ্ছা ঠিক ভাই, আছে, শুরু করে আসসালামু দিচ্ছি ভাই। আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দশম শ্রেণীর একাডেমি প্রোগ্রাম 2021-এর সাধারণ গণিতের লেকচারে। আমি আব্দুল আজিজ আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আগাম 90 মিনিট। ক্লাস শুরু করার আগে আপনারা কে কেমন আছেন তারা একটু জানিয়ে দিবেন চ্যাট বক্সে, যেমনই থাকেন না কেন আলহামদুলিল্লাহ লিখতে হবে। ওকে। আমার দেওয়া সবচেয়ে ইজি এইচডব্লিউ ছিল। আমি না ভাই, আমি এইচডব্লিউ সহজই দিই ভাই, আমি এইচডব্লিউ কখনো কঠিন কিছু দেই না, সবসময় সহজই দেই। আচ্ছা, ভিপিএন অন করে ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, প্রক্সি নেটওয়ার্ক। দূরত্ব উচ্চতা অধ্যায় দিলেন যে এই অনুযায়ী তো কিছু হয় না, যেমন উদ্দেশ্য না না হয় হয় হয়। আপনি সম্ভবত উল্টাপাল্টা কিছু একটা করছেন। আচ্ছা, চলেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে একটা প্রশ্ন আছে। ও আচ্ছা, এটা হচ্ছে বইয়ের কোশ্চেন ছিল। এটা বইয়ের কোশ্চেনই ছিল, তো আশা করি হচ্ছে সবাই পেরেছেন। আর এটা ফ্রি ক্লাসে একবার দেখিয়েছিলাম, তো কার কতটুকু মনে আছে ওইটা চেক করার জন্য আসলে দেওয়া। তাও একটু কুইক রিভিউ দিয়ে দিই, একটু তাড়াতাড়ি করে একবার বলে দিই যে আসলে কিভাবে করেছি এটা। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে আপনাকে, তাই তো? সো এটা একটা 2D চিত্র আঁকবেন। 2D চিত্রটাকে ফার্স্টে 3Dটা দেখাই, তারপর 2Dটা বলবো। সেটা হচ্ছে, এটা মনে করেন হচ্ছে একটা নদী। এইটা হচ্ছে আপনার একটা নদী। এই নদীর এইখানে হচ্ছে গিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। এই যে লোকটা হচ্ছে এই বিন্দুটা। আর তার ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা গাছ। অপর তীরে অবস্থিত একটা গাছ, তো এইটা ধরে নেন হচ্ছে এটা একটা গাছ। আমি ড্রয়িং এ খুব খারাপ, ধরে নেন এটা হচ্ছে একটা গাছ। তো অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা, তার মানে গাছটার উচ্চতাও দেওয়া আছে হচ্ছে আপনার 150 মিটার। এই গাছটার উন্নতিকোণ দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তো উন্নতিকোণ 30 ডিগ্রি কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে আপনার এই যে এইখানে যে কোণটা তৈরি হবে নদীর বিস্তারের সাথে এইখানে যে কোণটা তৈরি হবে, এইটা হবে হচ্ছে আপনার 30 ডিগ্রি। সো 3D তো ভিজুয়ালাইজ করা একটু কঠিন। সো এটাকে যদি আপনি 2D চিন্তা করেন, তাহলে ব্যাপারটা ঘটবে আসলে এরকম। এইটা মনে করেন আপনার গাছ, আর এইটা হচ্ছে মনে করেন আপনার নদীর বিস্তার। এই জায়গায় আছে হচ্ছে লোকটা, আর এইটা হচ্ছে আপনার সেই গাছটা। তাহলে এটা যদি নদীর বিস্তার হয়ে থাকে, আর এইটা যদি গাছের শীর্ষ হয়ে থাকে, তাহলে গাছের শীর্ষের উন্নতিকোণ কত ভাই? গাছের শীর্ষের উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। গাছের শীর্ষের উন্নতিকোণটা হচ্ছে 30। সো 2D ভিজুয়ালাইজ করাটা একটু সহজ আর কি। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে লোক, আর এটা হচ্ছে নদীর বিস্তার। এইটা হচ্ছে ভাইয়া নদীর বিস্তার। আর এটা কত মিটার? এটা হচ্ছে আপনার 150 মিটার। 150 মিটার হচ্ছে এটা।
আচ্ছা, তাহলে এরপর কি বলছে, লোকটি নাকি একটা নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। তার মানে এ থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। তো পানির স্রোতের কারণে সে 10 মিটার দূরে পৌঁছালো। তাহলে দেখেন ভাই, এই যে এখানে ফার্স্টে চিন্তা করেন, লোকটা হচ্ছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু পানির স্রোত কি এই দিকে নাকি হচ্ছে এই দিকে, এটা তো আপনি জানেন না। পানির স্রোতটা কোন দিকে এটা আপনি জানেন না। তো এমন ঘটতেই পারে লোকটাই যে গাছ থেকে 10 মিটার দূরে এইখানে গিয়ে পৌঁছাইছে, অথবা যদি পানির স্রোত এই দিকে থাকে তাহলে লোকটা গাছ থেকে 10 মিটার দূরে এইখানে গিয়ে পৌঁছাইছে। এটা হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। তাহলে যে কোনো একটা ধরে অঙ্ক করলেই হবে, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ধরে অঙ্ক করলেই হবে, কোনো সমস্যা নাই। তার মানে এই যে বি বিন্দুতে আছেন, বি বিন্দু থেকে 10 মিটার দূরে, বি বিন্দু থেকে 10 মিটার দূরে মনে করি আমি এই দিকে আছি। বি বিন্দু থেকে 10 মিটার দূরে মনে করি আমি এই দিকে আছি। তারপরে হচ্ছে এটা যোগ করে দিবেন। এটা হচ্ছে আপনার ক নাম্বারে, মানে যেই চিত্রটা আঁকতে বলছে সেটা হচ্ছে দেখতে এরকম হবে। কেউ যদি 3D আঁকেন কোনো সমস্যা নেই, কেউ 3D যদি আঁকেন কোনো সমস্যা নেই, নাম্বার দিবে। তো এইটা হচ্ছে ক নাম্বারের চিত্রটা আর কি, যে 10 মিটার মনে করি এদিকে আর কি। বলছে নদীর বিস্তার নির্ণয় করো, ইজি বিজি লেমন স্কুইজি। এটা হচ্ছে আপনার 150 মিটার আর এটা হচ্ছে 30 ডিগ্রি। 150 মিটার আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি tan 30 ডিগ্রি সমান হচ্ছে 150 ডিভাইডেড বাই নদীর বিস্তার। নদীর বিস্তার তো আমি জানি না, 150 ডিভাইডেড বাই নদীর বিস্তার। তো এখান থেকে আমরা বলতে পারি কি নদীর বিস্তার সমান কত হবে, tan 30 এর মান হচ্ছে ভাই 1/√3। এটা হচ্ছে 150 ডিভাইডেড বাই নদীর বিস্তার। তাহলে এখান থেকে বলা যায় আপনার নদীর বিস্তারটা হবে, এখান থেকে বলা যায় আপনার নদীর বিস্তার। সুতরাং নদীর বিস্তার 150√3। এরপর আপনার কাছে জানতে চাইছে কি, এরপর আপনার কাছে জানতে চাইছে হচ্ছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এ থেকে, সে তো লাস্টে গন্তব্য কোথায় ছিল, এই যে এইখানে এসে সে পৌঁছাইছে। তার মানে এ থেকে ডি এর দৈর্ঘ্যটা তারা জানতে চাইছে, এ থেকে ডি এর দূরত্বটা তারা জানতে চাইছে। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এডি স্কোয়ার্ড সমান হচ্ছে এবি স্কোয়ার্ড প্লাস হচ্ছে বিডি স্কোয়ার্ড। এখন ভাই এবি কত, চিত্রের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এবি হচ্ছে আপনার নদীর বিস্তার, যেটা একটু আগে আমরা বের করে বসে আছি। তো এটা হচ্ছে আপনার 150√3 স্কোয়ার। আর বিডি কত ভাই, বিডি তো জানি না, বিডি হচ্ছে কি 10 স্কোয়ার। না, বিডি জানি, বিডি হচ্ছে 10 স্কোয়ার। তো এখান থেকে কত, 150, এ বাবা রে, এটা মুখে করা যাবে না। 15 15 225, 15 15 225, 225, এখানে একটা শূন্য আসবে, এখানে একটা শূন্য আসবে। 3 দুগুণা 6, 3 25, তাহলে 675 আসবে। এটা আসবে হচ্ছে 675। আর এখানে আসবে কত, 10 10 100। আর এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান কত ভাই, এডি স্কোয়ার সমান হচ্ছে 676। 676 শূন্য, 676 হচ্ছে 26 স্কোয়ার। তার মানে এডি সমান কত, এডি সমান হচ্ছে 260। এডি সমান হচ্ছে আপনার 260 মিটার। এটাই উত্তর। তো এত কঠিন কিছু ছিল না, সহজ জিনিস ছিল। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে সমস্যা নেই, একটু রেকর্ডিংটা দেখে নিন। আচ্ছা আচ্ছা, ওইটা দিলে মজা লাগে, মজা লাগবে ইনশাল্লাহ, একটু পরে মজা লাগবে আবার। জানি না, না। আচ্ছা, না আমার আঁকা আঁকি খুবই খারাপ ভাই, আমার আঁকা আঁকি খুবই খারাপ, এটা আমি জানি। শুরু হলো আমাদের জিমে, জিমের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো চলেন এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই না। এবার আজকে কিন্তু জীবন একটু সহজ হবে, একটু সহজ হবে, বেশি না, একটু সহজ হবে ইনশাল্লাহ। আজকে কথা বলবো হচ্ছে আমরা 11.2 নিয়ে। আচ্ছা, লিখা ছিল না ফার্স্ট স্লাইডে? হ্যাঁ, লিখা ছিল, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় অধ্যায়টা 11.2 নিয়ে কথা বলবো। সেখানে কিছু ইন্টারেস্টিং অঙ্ক টঙ্ক আছে। যেহেতু আমাদের ফার্স্টে বইয়ের অঙ্কগুলো করা লাগবে, তো ইন্টারেস্টিং অঙ্ক করার আসলে সুযোগটা ওইভাবে হয় না, সময়টা আসলে ওইরকম ভাবে সাপোর্ট দেয় না। তাও এগুলো মডেল টেস্টের জন্য উঠানো থাকুক, ওগুলো ইনশাল্লাহ আমরা মডেল টেস্ট প্রোগ্রাম গুলোতে দেখবো নি। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে আপাতত আজকে বইয়ের অঙ্কগুলো দেখবো। এখানে কি বলা আছে দেখেন, ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাতে আপনার ধারাবাহিক অনুপাত জিনিসটা আসলে কি, জিনিসটা হচ্ছে যদি দুইটা অনুপাতকে আপনি এই যে ক অনুপাত খ এবং খ অনুপাত গ আকারে লিখতে পারেন, তাহলে আপনি তাদেরকে একসাথে ক অনুপাত খ অনুপাত গ আকারে লিখতে পারবেন। এখন আপনি বলবেন যে ভাই জিনিসটা কিছুই বুঝি নেই, ক অনুপাত ক আর খ অনুপাত গ আকারে লিখলে ওইটাকে ক অনুপাত খ অনুপাত গ আকারে লিখা যাবে, কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে ভাই দেখেন, যে মনে করেন আপনাকে দিল হচ্ছে ক অনুপাত খ হচ্ছে 2:3, এটার জন্য উদাহরণ রাখছি নিচে একটা। আবার খ অনুপাত গ দিল হচ্ছে আপনাকে 4:5। আপনাকে জিজ্ঞেস করলো ক অনুপাত খ অনুপাত গ কত। তাহলে এটা আমরা কিভাবে বের করবো, এটা আমরা বের করার সিস্টেমটা হচ্ছে ক অনুপাত খ, এটা হচ্ছে 2/3,
এটা হচ্ছে 2:3, আর খ অনুপাত গ এটা হচ্ছে 4:5। আপনার এইম থাকবে, আপনার গোল থাকবে, এখানে কত লেখা আছে ভাই, এখানে লেখা আছে খ, এখানে কি লেখা আছে, এখানেও লেখা আছে খ। এই যে দুইটা খ লেখা আছে, এই দুইটা খয়ে যে সংখ্যাটা থাকবে, যে অনুপাতটা থাকবে, ওটা যাতে আপনার সমান হয়। অর্থাৎ এইখানে যেটা লেখা আছে এইখানেও যাতে সেটা লেখা থাকে, এইখানে যেটা লেখা আছে এখানেও যাতে সেটা লেখা থাকে। এখন ভাই এখানে তো দুই জায়গায় দুইটা জিনিস লেখা আছে, এখানে লেখা আছে 3 আর এখানে লেখা আছে হচ্ছে 4। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 3 আর 4 এর লসাগু নেবেন। 3 আর 4 এর লসাগু নেবেন। তো 3 আর 4 এর লসাগু কত ভাই? 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। আপনার এইম থাকবে, লক্ষ্য থাকবে এই দুইটাকে 12 বানায় ফেলার। তো এটাকে কিভাবে 12 বানানো যাবে? এটাকে 12 বানানোর সিস্টেম হচ্ছে আপনি দুইটাকেই 4 দিয়ে গুণ করে দেন। এটাকে 12 বানানো, এক্সকিউজ মি ভাই, একটা ফোন রিসিভ করতে হবে, এক্সকিউজ মি, একটু সময় চাচ্ছি, 30 সেকেন্ড। আন্তরিকভাবে দুঃখিত এবং একই সাথে ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য, একটু সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, তো এখানে ভাই কত? 2:3, এখানে হচ্ছে 4:5। তো এই যে 3 আর 4 এই দুইটাকে আমি একই বানায় ফেলবো। একই বানানোর জন্য আমি যে টেকনিকটা অবলম্বন করবো সেটা হচ্ছে এই যে এইটাকে আমি 4 দিয়ে গুণ করব। এটাকে 4 দিয়ে গুণ করলে কত আসবে? 8 হচ্ছে 12। আর এটাকে হচ্ছে আমি 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কত আসবে? 12:15। 3 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 12:15। এই যে দুইটা একই হয়ে গেল, এখন আপনি লিখতে পারবেন। সুতরাং আমার ক অনুপাত খ অনুপাত গ হচ্ছে 8:12:5, 8:12:15। এটা আমরা লিখতে পারবো। তো এটাই বলছে ওরা, যে যদি কখনো দেখেন দুইটা অনুপাত এরকম আকারে আছে, ক অনুপাত খ আর খ অনুপাত গ, তখন তাদেরকে এই আকারে লেখা যায়। এইটাকেই বলা হচ্ছে ধারাবাহিক অনুপাত। এটাকেই বলা হয় তাদের ধারাবাহিক অনুপাত। এখন একটা কোশ্চেন মনের মধ্যে চলে আসে যে ভাই খালি কি তিনটার ক্ষেত্রে ধারাবাহিক অনুপাত হয়, অন্যগুলোর ক্ষেত্রে হয় না? না ভাই, অন্যগুলোর ক্ষেত্রে হয়। যদি কখনো এরকম একটা সিচুয়েশন দেখেন, ক অনুপাত খ দেওয়া, খ অনুপাত গ দেওয়া, আবার হচ্ছে গ অনুপাত ঘ দেওয়া, ঠিক আছে, তখন আপনি এই চারটাকে একত্রে লিখতে পারবেন হচ্ছে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, এই আকারে লিখতে পারবেন আর কি। সিস্টেমটা হচ্ছে জাস্ট সিমিলার, এখানে যেরকম ভাবে করেছি ওইরকম ভাবে আমরা করব। একটু পরে আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখবো, তখন জীবনটা আরেকটু সহজ হবে। একটু পরে যখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখবো তখন আরেকটু সহজ হবে। তাহলে কি বলছি ভাই? সিস্টেমটা হচ্ছে এইখানে যেটা আছে এখানে যেটা আছে, এই দুইটার অনুপাতকে সেম বানাতে হবে। সেম বানানোর জন্য আমরা যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে 3 আর 4 এর লসাগু নিব। 3 আর 4 এর লসাগু কত? 12। সো এইখানেও আমরা 12 বানানোর চেষ্টা করব, এখানেও আমরা 12 বানানোর চেষ্টা করব। এটাকে 12 বানাইতে হলে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। এটাকে 12 বানাইতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। সো এটাকে 4 দিয়ে গুণ করে দিয়েছি, এটাকে 3 দিয়ে গুণ করে দিয়েছি, জীবন সহজ। আমাদের ক অনুপাত খ অনুপাত গটা চলে আসছে। তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা, এই হচ্ছে গিয়ে কথাবার্তা। তো এবার হচ্ছে আমাদের পোল দিয়ে শুরু হবে। তো চলেন হচ্ছে সবাই পোলে পার্টিসিপেট করার চেষ্টা করি। কোশ্চেনটা কি? a/5 = b/7 = c/8 হলে a অনুপাত b অনুপাত c কত? সময় পাবেন সর্বসাকল্যে 45 সেকেন্ড। মাত্র 45 সেকেন্ড সময় পাবেন। আচ্ছা ভাই, আমরা পূর্ণ সংখ্যা ইউজ না করে কি ভগ্নাংশ ইউজ করতে পারবো আনুপাতিক গুণের ক্ষেত্রে? হ্যাঁ, পারবো। স্বাধীনতার 50 বছরের শুভেচ্ছা। আচ্ছা, আমরা কতটা স্বাধীন ভাইয়া? ওকে, হ্যাঁ ওইটাও হয়, অরিজিৎ, ওইটাও হয়। একজন একদম ইজি ছোট ভাইদের অঙ্ক। আচ্ছা, নামটা সুন্দর, নামটা সুন্দর। 45 সেকেন্ড শেষ, টাইমস আপ। তো দেখেন আপনাদের অবস্থাটা কি, আপনাদের অবস্থাটা কি একটু দেখেন। অনেকে ভোট দিয়েছেন কিন্তু অনেকে দিতে পারেন নাই। কিন্তু ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা আপনারা সবাই পারতেন যদি আমি ওই একটু জীবনটা সহজ করে দিতাম। মনে রাখবেন সবসময়, এই আকারে কোনো কিছু থাকলে a অনুপাত b অনুপাত c বের করতে হইলে কোনো দিকে তাকানোর দরকার নেই। উত্তর হচ্ছে 5:6:8। এটা হচ্ছে উত্তর। শর্টকাটটা হচ্ছে এটা। যদি কখনো এই সিস্টেমে কিছু একটা দেখেন, মনে করেন আমি আপনাকে বললাম c/6 সমান হচ্ছে d/6
সমান হচ্ছে ই বাই 11। তো সি ইস টু ডি ইস টু ই কত? কোনো কিছু তাকানোর দরকার নেই, এটা অ্যান্সার এটা হবেই। এটার অ্যান্সার এটা হবেই, কোনো দিকে তাকানোর দরকার নাই। ঠিক আছে, জাস্ট কি বলছি, উপরে জাস্ট অনুপাতগুলো থাকবে, মানে সি ডি ই তাদের সাথে কিছু থাকবে না, আর নিচে খালি সংখ্যাগুলো থাকবে, তখন তাদের অনুপাত হয়ে যায় হচ্ছে এটা। কেন অনুপাত এটা হয়ে যায়, তো এটা চল আমরা দেখি। মানে লং কাটে যদি আমরা করতাম তাহলে কিভাবে করতাম? a বাই 5 সমান হচ্ছে b বাই 7, তাই তো? ফার্স্টে অল্প একটু লিখলাম, a বাই 5 সমান হচ্ছে b বাই 7। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি a is to b সমান হচ্ছে, মানে এই যে b টাকে a এর নিচে নিয়ে আসলাম আর 5 টাকে এখানে নিয়ে গেলাম, তাহলে কত আসে? 5:7। আচ্ছা গেল। এরপর আবার দেখেন পরের পার্টটা খেয়াল করেন, পরের পার্টটা কি লিখছে? b বাই 7 সমান হচ্ছে c বাই 8। c টাকে এখানে নিয়ে যান, 7 টাকে এখানে নিয়ে যান, তাহলে কি হবে? b বাই c সমান হচ্ছে 7/8। অর্থাৎ b is to c এর অনুপাত কত? b is to c এর অনুপাত হচ্ছে 7:8। তাহলে এটাও 7 আছে, এটাও 7 আছে, জীবন সহজ, আপনি এখান থেকে বলে দিতে পারেন। তার মানে a অনুপাত b অনুপাত c হবে 5:7:8। তো এত কিছু চিন্তার কিছু ছিল না আর কি, চিন্তার কিছু ছিল না। আপনি লং কাটে করলেও বেশি টাইম লাগার কথা না, আর শর্টকাট তো বললামই যে নিচে এরকম যদি দেখেন সংখ্যাগুলা তখন হচ্ছে কোনো কথা হবে না, জাস্ট হচ্ছে আমরা লিখে দিব a অনুপাত b অনুপাত c হচ্ছে 5:7:8। ঠিক আছে। ও আরেকটা শর্টকাট একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন যত বড় সংখ্যাই থাকুক না কেন, মনে করেন আপনাকে বললো হচ্ছে a অনুপাত b সেটা হচ্ছে 3:9, আবার বললো হচ্ছে বি অনুপাত সি সেটা বললো মনে করেন 7:5, এরকম কিছু একটা বললো। আপনি লসাগু টসাগু করে এত কাহিনী করার দরকার নেই। আপনাকে যদি বলে এ অনুপাত বি অনুপাত সি কত, আপনি বলবেন এইটা গুণ করলে কত আসে? 21। এইটা গুণ করলে কত আসে? 63। এইটা গুণ করলে কত আসে? 45। এটাই অ্যান্সার, এটাই আপনার অ্যান্সার হবে। তাহলে কি বলছি? ফার্স্ট হচ্ছে এই দুইটা গুণ 21, তারপর হচ্ছে এই দুইটা গুণ 63, তারপর হচ্ছে এই দুইটা গুণ 45। তো এ অনুপাত বি অনুপাত সি হবে 21:63:45। মানে এলসিএম টেলসিএম করার দরকার নেই, লসাগু টসাগু করার দরকার নেই। এখন ঘটনা হচ্ছে এটাকে আবার একটু ইয়ে করা যায়, সহজ করা যায়। যেমন এটাকে 3 দিয়ে ভাগ করা যায় 7, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় 9, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় 15। সিম্পলিফাই করা যায়, কিন্তু এটা উত্তর লিখা আর এটা উত্তর লিখা দুইটা একই জিনিস। এইটা উত্তর লিখা আর এইটা উত্তর লিখা দুইটা একই জিনিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝছেন। এটা আমাকে একটু জানেন, বুঝছেন নাকি? হুম, যারা যারা বুঝছেন তারা আলহামদুলিল্লাহ এ। ও না, 9 না, এটা 21:21। আরে 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 বয়স হচ্ছে তো এই জন্য একটু বলেছে, এটা 21:21। সরি ভাইয়া, এটা 21, 3 দিয়ে ভাগ করলে 21। ঠিক আছে মুয়াজ, আপনি থাকেন ক্লাসে শেষ পর্যন্ত, কথা হবে। জীবনটা সহজ, আসলেই সহজ। ওকে। না, নেই তো স্নেহা, কিন্তু আসলে ওই দিন অন্য এক জায়গায় ক্লাস থাকে, অন্য ব্যাচে ক্লাস থাকে। আচ্ছা, তো এবার আসেন, আহ এইখানে একটা অঙ্ক আছে, জেলেরা নাকি মাছ ধরতেছে আর তাদের মাছ কে কয়টা পাইছে সেটা আমরা বের করব। আচ্ছা, তাদের অংশের অনুপাতটা দেওয়া আছে ভাইয়া। তাদের অংশের অনুপাতটা কত? অংশের অনুপাতটা হচ্ছে 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6। তিনজন জেলে, তাদের মাছের অংশের অনুপাতটা দেওয়া আছে 2/3:4/5:5/6, এই তিনটা অনুপাত দেওয়া আছে। তখন আপনাকে কি বলছে? আপনাকে বলছে হচ্ছে এইখান থেকে কোন জেলে কতটা মাছ ধরে সেটা বের করতে। তবে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নেন, জীবনটা সহজ হয়ে যাবে। তো সিম্পলিফাই করার নিয়মটা কি? সিম্পলিফাই করার নিয়মটা কি? এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আপনি যে কাজটা করবেন, 3, 5 আর 6 লসাগুটা নেবেন। 3, 5 আর 6 এর, বাপরে বাপ এরকম করতেছে কেন? 3, 5 আর 6 লসাগু নিলে কত আসে? 1, 5, 2, 5 2 10, 3 10 30। তাহলে আপনি সবগুলোকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, সবগুলোকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, দেখবেন জিনিসটা সহজ হয়ে যাবে। সবগুলোকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, সবগুলোকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেন। তো সবগুলোকে যখন 30 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এটা কাটলে কত আসে? 10 2 20। এটা কাটলে কত আসে? 4 6 24। আর এটা কাটলে কত আসে? 5 5 25। সো এটা হচ্ছে আপনার অনুপাত। তো কোনো কিছু যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, কখনো যদি দেখেন যে অনুপাতগুলো এরকম ভগ্নাংশ আকারে আছে, তাহলে তাদেরকে আপনি এরকম সিম্পলিফাই করে কি জানি বলে এটাকে, সরল অনুপাতে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ সবগুলো পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে, এইভাবে করে প্রকাশ করতে পারবেন। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে হরগুলোর লসাগু দ্বারা সবগুলাকে গুণ করে দিতে হবে। হরগুলোর লসাগু দ্বারা সবগুলাকে গুণ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
ঠিক আছে, গুড। তো হরগুলো লসাগু দিয়ে গুণ করে দিলাম ভাই। এখন দেখেন তিনজন জেলে যদি এতটা এতটা আর এতটা মানে তাদের যতগুলা মাছ ধরেছে তাদের ওইটার অনুপাত যদি এইটা হয়, তাহলে কে কয়টা মাছ ধরেছে ওইটা ইজিলি বের করা যায়। প্রথম জেলে কয়টা মাছ ধরেছে আমি জানি না, প্রথম জেলে কয়টা মাছ ধরেছে আমি জানি না। প্রথম জেলে ধরেছে হচ্ছে গিয়ে 690 এর 25 24 কত, এই তিনটা যোগ করলে কত, এই তিনটা যোগ করলে হচ্ছে 69, 69 আর উপরে কত হবে 20। তো প্রথম জেলে ধরেছে হচ্ছে 200টা মাছ। দ্বিতীয় জেলে কয়টা ধরেছে, দ্বিতীয় জেলে ধরেছে হচ্ছে আপনার 690 ইন্টু 69 উপরে হবে হচ্ছে 24 অর্থাৎ 240টা। আর তৃতীয় জেলে কতটা ধরেছে ভাইয়া, তৃতীয় জেলে ধরেছে হচ্ছে 690 ইন্টু নিচে হবে হচ্ছে 69 উপর হবে হচ্ছে আপনার 25। তো কয়েকজন বুঝতেছেন না ভাই, হঠাৎ করে জীবনে 69 কোথা থেকে আসলো, এটা তো আমার মাথায় ঢুকতেছে না ভাই। 69 আসছে এই যে অনুপাতগুলোকে যোগ করে দিছি, অনুপাতগুলোকে যোগ করে দিছি। তো এটা যারা সিস্টেমটা বুঝতেছেন না তাদেরকে বলি, আপনাকে যখন কেউ বলে যে ভাই 200 টাকা আপনি বাবু আর খোকার মধ্যে 5:3 ভাগ করে দেন, বাবু ও খোকার মধ্যে, বাবু ও খোকার মধ্যে আপনি 200 টাকা 5:3 ভাগ করে দেন, এই যে 5:3 ভাগ করে দেন। তো আপনি কি করেন, এটা যখন বলে তখন আমরা কি করি বেসিক্যালি, আমরা তখন যে কাজটা করি, বাবু কত টাকা পাবে আর খোকা কত টাকা পাবে এটা কিভাবে বের করি। বাবু কত টাকা পাবে আর খোকা কত টাকা পাবে, বাবু পাবে হচ্ছে এই দুইটা অনুপাতকে যোগ করে দিবেন, যোগ করে নিচে লিখবেন। তো দুইটা অনুপাতকে যোগ করলে কত আসে, 5 আর 3 যোগ করলে আসে 8। বাবু পাবে হচ্ছে 200 টাকার 8/5 অংশ, আর খোকা পাবে হচ্ছে 200 টাকার 8/3 অংশ। একজন পাবে হচ্ছে 8/5 অংশ, আরেকজন পাবে হচ্ছে 8/3 অংশ। তো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই দুইটাকে যোগ করে ওই যোগফলটা নিচে লিখবো, এরপর কে কতটুকু করে পাবে ওইটা উপরে লিখবো। তো একজন পাবে 8/5 আর একজন পাবে হচ্ছে 8/3। সেম কাজটাই আমরা এখানে করছি, এই তিনটাকে যোগ করে দিছি, তিনটাকে যোগ করলে আসে 69। তো একজন পাবে 69 এর 20 অংশ, আরেকজন পাবে 69 এর 24 অংশ, আরেকজন পাবে হচ্ছে 69 এর 25 অংশ। তো ওইখান থেকে আমরা হিসাব করে পাইছি কে কয়টা আসলে মাছ পাবে। যারা যারা বুঝছি আলহামদুলিল্লাহ এ ইজি পিজি লেমন স্কুইজি। জীবনটা কালকে বিকাল ফিজিক্সে পাইছি মাত্র 1, সব মিলে 35, আজকে বড় মাথায়। আহারে তানজিন, আচ্ছা ওকে। বাপরে বাপ, সবাই দেখি সবাইকে কোশ্চেন করতে চায় খালি, বুঝলাম না। কেউ ব্রেকে কোশ্চেন করতে চায়, কেউ ক্লাস শেষে কোশ্চেন করতে চায়, সবাই খালি কোশ্চেনই করতে চায়। ভালো তো জিনিসটা, এই যে একটা ট্রেন্ড চালু করে দিছি না, ভালো মাশাআল্লাহ। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে ঘটনাটা কি, ক খ গ আর ঘ এই চারজনের মধ্যে 300 টাকা দিবা হচ্ছে ভাগ করে। আহারে ভাই, আমি তো একটু আরেকবার একটু আপনাদের কাছ থেকে এক্সকিউজ নিতে হবে, সেটা হচ্ছে ভাই আরেকবার আমাকে 30 সেকেন্ডের জন্য একটু বিরতি দেন, একটু 30 সেকেন্ডের জন্য একটু। আচ্ছা ঠিক আছে আজকে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আর হবে না ইনশাল্লাহ। এখানে কি বলা হয়েছে ভাই দেখেন, আন্তরিকভাবে দুঃখিত, এখানে বলা হয়েছে হচ্ছে ক খ গ আর ঘ এই চারজনের মধ্যে আমি 300 টাকা ভাগ করে দিব। এমন ভাবে ভাগ করে দিব যাতে ক এর অংশ আর খ এর অংশ, আচ্ছা লিখে ফেলি, ঠিক আছে, ক এর অংশ আর খ এর অংশ এটার অনুপাত হবে 2:3, খ এর অংশ আর গ এর অংশ এটার অনুপাত হবে হচ্ছে আপনার 1:2, তারপরে গ এর অংশ আর ঘ এর অংশ এটার অনুপাত হবে হচ্ছে আপনার 3:, কত 3:2, তাই না? ঠিক লিখছি তো, দাঁড়ান একটু দেখে নি। 2:3, 1:2, 3, হ্যাঁ ঠিক লিখছি। এই চারটা অনুপাত দেওয়া আছে। তা আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ বের করা। আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, এটা বের করা হচ্ছে আপনার প্রথম কাজ। তো এখন ভাই এইটা কিভাবে বের করা যায়, এইটা কিভাবে বের করা যায় চলুন আমরা সেটা দেখি। ঘটনাটা হচ্ছে আপনার কি করতে হবে, আপনার করতে হবে দেখেন এখানে গ আছে, এখানে গ আছে, এই দুইটা গ কে একই রকম বানায় ফেলতে হবে। তো এখন এই দুইটা গ তো আপনার একই রকম নাই, এখানে আছে 3 কিন্তু এখানে আছে 2। তা আমাদের সিস্টেমটা কি ছিল, সিস্টেমটা ছিল হচ্ছে 3 আর 2 এর লসাগুটা নেওয়া। তো ভাই 3 আর 2 এর লসাগু কত, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6।
তা আমি এটাকেও 6 বানায় ফেলবো, এটাকেও 6 বানায় ফেলবো, তাই তো? তো এটাকে 6 বানানোর জন্য আমি কি করব, এটাকে 3 দিয়ে গুণ করে দিব। সো এটাকে 3 দিয়ে গুণ করে দিলে কি আসে, 3:6, আর এটাকে 2 দিয়ে গুণ করে দিব, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে আসবে হচ্ছে 6:4। এটাও 6, এই মানে এই দুইটা গকে আপনি সেম বানায় ফেলবেন, সোজা কথা হচ্ছে এটা, এই দুইটা গকে আপনি সেম বানায় ফেলবেন। তো সেম বানানোর জন্য সব সময় আপনারা হচ্ছে কি যে কাজটা করবেন, লসাগুটা নেবেন, জীবন সহজ হয়ে যাবে। তো এটাকে 6 বানালাম, এটাকে 6 বানালাম, আচ্ছা গেল। এখন এরপরে হচ্ছে এইখানে আপনার কত আছে, 3, আর এখানে কত আছে, 3, জীবন সহজ, দুইটাই 2:3 আছে। মানে দুইটাতেই আপনার এই যে ক্ষয়ের অনুপাতটা খেয়াল করেন, এই যে এখানে ক্ষয়ের যত, এখানে খ যত, এখানেও খ তত, এখানে খ যত, এখানেও খ তত, তাই না? দুইটাতে সেম জিনিস আছে। তাহলে এখন আমাদের আসলে আলটিমেটলি পুরো জিনিসটা হয়ে গেল। তো আমাদের ক অনুপাত খ অনুপাত ক অনুপাত খ কি হবে, এটা হবে হচ্ছে 2:3:6:4, মিলে গেছে আর কি, সোজা কথাই মিলে গেছে। যে আমার গ দুইটাকে সেম বানাইছি, গ দুইটাকে সেম বানানোর পরে দেখলাম আমার খ দুইটা অটোমেটিক্যালি সেম হয়ে গেছে। তো আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে 2:3:6:4। তাহলে এইসব ক্ষেত্রে সবসময় কি খেয়াল রাখবো, খ দুইটা যাতে সেম হয়, গ দুইটা যাতে সেম হয়। এখন আপনার উৎসুক মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আইস ভাই, জীবনটা কি সবসময় এতটাই সহজ থাকবে যতটা দেখাচ্ছেন আপনি? না ভাইয়া, জীবনটা সবসময় এতটা সহজ থাকবে না। যেমন আমি যদি আপনাকে এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে, কোশ্চেনটা যদি আজকে এইভাবে দিতাম, তাহলে জীবনে প্যারার অভাব হইতো না। মনে করেন ক অনুপাত খ দিলাম হচ্ছে 2:5, এরপর খ অনুপাত গ দিলাম হচ্ছে মনে করেন আপনার 1:2, আর গ অনুপাত আস্তে গ অনুপাত ঘ দিলাম মনে করেন হচ্ছে 3:2। এখন দেখি কে আগে বের করতে পারে, দেখি চ্যাট বক্সে কে আগে এই জিনিসটা বের করতে পারে, দেখি যে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ কত হবে, এটা কে আগে বের করতে পারে? হ্যাঁ হবে, স্নেহা হবে। দেখি এখন এটা কে আগে করতে পারে। কেউ কি পেরেছে? ভাই এখানে 4টা আছে, কারো কারো দেখি উত্তর 5টা দিচ্ছে, কেউ কেউ দেখি উত্তর 5টা দিচ্ছেন ব্রাদার। এই যে অনেকক্ষণ পরে আসছে, অনেকক্ষণ পরে কারেক্ট অ্যান্সার আসছে, অনেকক্ষণ পরে কারেক্ট অ্যান্সার আসছে, এটা কে, নাম কি? স্পর্শা, স্পর্শা। এর আগে কেউ কি দিছে, দাঁড়ান, না এর আগে কেউ দেয় নেই। তার মানে জিনিসটা একটু একটু অন্যরকম, তাই তো? স্পর্শা দিছে, তারপর রুদ্র দিছে 2 জন, তারপর মুনতাসির 3 জন, অর্ক 4 জন। 4 জন পাইছি, আর কেউ কি পাইছি? আর জিয়া 5 জন, তারপর প্রণয় একটু উল্টাপাল্টা করে ফেলছেন। আচ্ছা, এই যে মুয়াজ দিছে এতক্ষণ পর, হাসিন, বুশরা। আচ্ছা, তার মানে কি জিনিসটা হচ্ছে গিয়ে মানে পারা যাচ্ছে কিন্তু একটু টাইম লাগতেছে, পারা যাচ্ছে কিন্তু একটু টাইম লাগতেছে। তো চলেন এখন দেখি এই জীবনটা একটু সহজ করা যায় নাকি, এটাকে একটু সহজ করা যায় নাকি, চলেন একটু দেখি। ব্যাপারটা হচ্ছে আপনি কি করবেন, আপনি আবার আগের মতোই, এটা হচ্ছে গিয়ে 3 আর এটা হচ্ছে 2। তো এই 3 আর 2টাকে আপনি কি কি বানানোর চেষ্টা করবেন, 6 বানানোর চেষ্টা করবেন, তাই তো? তো 6 বানান। তো এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে, এটাকে 2 দিয়ে গুণ করলে আপনার আসে হচ্ছে এখানে আসবে কত, 2 দিয়ে গুণ করলে আসবে 6:4, এটা আসবে আপনার 6:4। আর এইটাকে 6 বানানোর জন্য 3 দিয়ে গুণ করতে হবে, তো এটা আসবে কত, 3 এটা আসবে হচ্ছে 3 কত করতে হবে, 6। মানে এটাকে 3 দিয়ে গুণ করছি আর কি, এটাকেও 6 বানাবো, এটাকেও 6 বানাবো, এটা হচ্ছে 3:4। এই যে এখন যে সমস্যাটা, এখন যে আপনার সমস্যাটা দেখেন, আপনার এই দুটো ঠিক হয়েছে, ঠিক আছে, গ আর গ মিলে গেছে, ঠিক আছে, কিন্তু খ আর খ তো এখন মিলে নাই, এখন সমস্যা না। এইটা আছে 3 আর এটা আছে 5, আমি যদি এটাকে বানাইতে চাই 15, তখন আবার এটাকে গুণ করতে হবে 3 দিয়ে, এটাকে গুণ করতে হবে 5 দিয়ে, ওইটা যাবে আবার উল্টে। আমি যদি এখন এটাকে আবার গুণ করতে যাই, এটাকে আবার যদি আমি গুণ করতে যাই 3 দিয়ে, এটাকে 3 দিয়ে গুণ করলে কত আসে দেখেন, 6:15 আসে। আর এটাকে যদি 5 দিয়ে গুণ করতে যাই, এটা আবার কি হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে আপনার 15:30 হয়ে যায়। এখন তো আবার এটা মিললো না, গ আর ঘ তো এখন আবার মিললো না। গ আর ঘ কিন্তু গ গ লিখতেছি, আরে
গ আর ঘ তো আবার মিললো না, তাই না ভাই? এই যে এখন দেখেন গ কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, এখানে 30 আর এখানে 6। তো এইটাকে আবার একই বানাইতে হবে। এইটাকে আবার একই বানাইতে হলে এখানে কত আছে? এখানে আছে 30 কিন্তু এখানে আছে 6। এই দুটাকে একই বানানোর জন্য কি করতে হবে? আপনি এটাকে 5 দিয়ে গুণ করে দেন, জীবন সহজ। এটাকে 5 দিয়ে গুণ করলে কত আসে? এটাকে 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে হচ্ছে 30:20। তাহলে ভাই কি করছি দেখেন, ফার্স্টে এই দুইটা গ কে সেম বানানোর চেষ্টা করছি। তো এই দুইটা গ কে সেম বানানোর চেষ্টা করতে গিয়ে দেখলাম কি এখানে আছে 3, এখানে আছে 2, তো দুইটাকে সেম বানাইতে হলে বানাইতে হবে কত? আমার বানাইতে হবে আমার 6। তো 6 বানানোর জন্য আমি করছি কি উপরেরটাকে 3 দিয়ে গুণ করছি, নিচেরটাকে 2 দিয়ে গুণ করছি, তো 6 হয়ে গেল। আচ্ছা এতটুকু পর্যন্ত না হয় বুঝলাম, কিন্তু পরে দেখলাম খ আর খ তো মিলে না। এখানে খ আছে 3, এখানে খ আছে 5। তো 3 আর 5 কে আমার একই রকম বানাইতে হলে কত করতে হবে? 15 করতে হবে। ভাই আপনি বুঝতেছেন কিভাবে 15 করতে হবে? কারণ 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। তো 15 বানানোর জন্য আমি উপরেরটাকেও 3 দিয়ে গুণ করে দিয়েছি, নিচেরটাকে 5 দিয়ে গুণ করে দিয়েছি। তো উপরেরটাকে 3 দিয়ে গুণ করে দেওয়ার কারণে আসছে 6:15, নিচেরটাকে 5 দিয়ে গুণ করে দেওয়ার কারণে আসছে 15:30। কিন্তু তখন তা আরেক ভেজাল, গ আর গত একটু আগে তারা একই রকম ছিল, এখন আবার তারা একই রকম নাই। তো এই 30 আর 6 এটাকে আবার একই রকম বানাইতে হবে। 30 আর 6 কে আবার একই রকম বানাইতে হলে আমরা এটাকে কি দিয়ে গুণ করতে হবে? এটাকে গুণ করতে হবে 5 দিয়ে। 5 দিয়ে গুণ করে এখানে পেলাম 30, এখানে পেলাম 20। এখন আমার সবগুলো একই রকম হয়েছে, তো আমরা লিখতে পারি 6:15:30:20। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এখন একটা সিস্টেম শিখাবো, ওই সিস্টেমটা যদি হচ্ছে গিয়ে বুঝতে পারেন তাহলে হচ্ছে গিয়ে মনে হবে যে আল্লাহ জীবনটা আসলে অনেক বেশি সহজ, যদি আপনারা বুঝতে পারেন। দেখেন এই যে 4টা অনুপাতের যেগুলো দেখালাম, 4টা অনুপাতের যেগুলো দেখালাম, মনে করেন একটু আগে যেটা দেখালাম, কি দেখালাম সেটা হচ্ছে 2 5 1 2 3 2, 2 5 1 2 3 2। মনে করেন এটা হচ্ছে 2 5, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 2 5, এটা হচ্ছে 1 2, আর এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে 3 2। মানে এইটা করার পর একটা পোল কোশ্চেন দিব, পোল কোশ্চেনটার জন্য সময় দিব আপনাকে মাত্র 40 সেকেন্ড, এবং ইনশাআল্লাহ আপনারা অধিকাংশ মানুষই 40 সেকেন্ডের মধ্যে অ্যানসারটা করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এই যে এই তিনটা দেওয়া আছে, এই তিনটা আপনাকে দেওয়া আছে, বলছে হচ্ছে এখান থেকে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ বের করতে হবে। মনোযোগ দিয়ে দেখবেন, প্রথমবারে বুঝে যেতে পারলে ভালো। আমি সবগুলো অনুপাত লিখবো ভাইয়া। দেখেন 2:5, 1:2, 3:2 লিখবো। এরপর এখানে লিখবো ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, এভাবে করে লিখবো। সবাই মনোযোগ দিয়ে দেখেন, ফার্স্টে ভাই এই তিনটাকে গুণ করে দেন। এই তিনটাকে গুণ করলে কত আসে? 2 × 1 × 3। তারপরে ভাইয়া এই তিনটাকে গুণ করে দেন, এই তিনটাকে গুণ করে দেন, তাহলে কত আসে? 3 × 1 × 5। তারপরে ভাইয়া এই তিনটাকে গুণ করে দেন, এই যে এই তিনটাকে গুণ করে দেন, কত আসে? 5 × 2 × 3। তারপরে ভাইয়া এই তিনটাকে গুণ করে দেন, 5 × 2 × 2। জীবন সহজ, আপনার অ্যান্সার চলে আসছে। এটা কত? 3 2 6, এটা কত? 3 5 15, এটা কত? 3 5 15, 15 2 30, এটা 4 5 20। এটা অ্যান্সার। কি বলছি আবার বলি, ফার্স্টে এই তিনটাকে গুণ করে দিব, ফার্স্টে এই তিনটাকে গুণ করে দিব, এই যে 2 × 1 × 3। তারপরে এই যে এইভাবে গুণ করব, কিভাবে গুণ করব এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই যে এইভাবে গুণ করব 3 × 1 × 5, এটা শর্টকাট আর কি। এভাবে গুণ করব 3 × 1 × 5। তারপরে এইভাবে গুণ করব 5 × 2 × 3, 5 × 2 × 3। তারপরে এইভাবে গুণ করব 5 × 2 × 2। আপনার অ্যান্সার চলে আসবে। আপনার অ্যান্সার, কোনো কিছু কাটাকাটি গেলে কাটাকাটি করলেন, যদি কাটাকাটি না যায় যেটা আসছে ওইটাই অ্যান্সার, যেটা আসছে ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার। তো যারা যারা বুঝছি তারা হচ্ছে আলহামদুলিল্লাহ এ, যারা যারা বুঝছি কিভাবে তাড়াতাড়ি করা যায়, যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ লিখবো। না ওইটা হয় না সাবেরা, ওইটা হয় না ভাই। হ্যাঁ করলে ভালো আহনাফ। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। কাটাকাটি হলে কাটাকাটি করবো, কাটাকাটি যদি যায়, যেমন এই যে এগুলো লেখার পরে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো। তো এখন আসলে আমরা কে কতটুকু বুঝছি, এটা আমরা এই জায়গাতে এসে এখন বুঝতে পারবো কে কতটা আসলে বুঝছি। সো পোল কোশ্চেনটার জন্য সময় পাবেন হচ্ছে, আচ্ছা 40 সেকেন্ড, 1 মিনিট সময় পাবেন। সবাই 1 মিনিট সময় পাবেন, কিন্তু প্লিজ সবাই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আমি তো শর্টকাট শিখিয়ে দিচ্ছি, আপনি যাতে পারেন আর কি। আচ্ছা ওকে, ধন্যবাদ নাবিদ। আচ্ছা ও শিট, লাবণ্য, হ্যাঁ ওই অঙ্কটা আমরা করিই নাই তাই না? আচ্ছা দান দান, এই অঙ্কটা করতেছি যে ওখানে গিয়ে করতেছি অঙ্কটা।
ওইখানে গিয়ে অঙ্কটা করতেছি। এক মিনিট শেষ নাকি? না, 40 সেকেন্ড শেষ। আহারে, সবাই হিসাব করতেছে। শর্ট, তবে এটা ভালো যে অধিকাংশ মানুষ করতেছে। নর্মালি হয় কি, এইসব অঙ্ক দেওয়ার পরে আন্দাজে মানুষজন একটা দিয়ে দেয়, কিন্তু আজকে বোঝা গেল যে না, মানুষজন চেষ্টা করতেছে। আজিজ ভাই কি আমাকে কোনো কিছু বলছিলেন বা কল করছিলেন নাকি ভাই? না না না, আমি এতক্ষণ ভাই ওয়ান কাইন্ড অফ কানেক্টেড অবস্থায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, জীবনটাই বিচ্ছিন্ন। সমস্যা নেই, সমস্যা নেই ফিহান, কোনো সমস্যাই নেই। আচ্ছা, আমাদের 1 মিনিটের জায়গায় তো অলমোস্ট 2 মিনিট হয়ে যাচ্ছে। 1 মিনিটের জায়গায় তো অলমোস্ট 2 মিনিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে মেজরিটি মানুষ কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, তো এটা একটা খুবই ভালো সংবাদ, খুবই গুড একটা জিনিস। কিন্তু ভাইয়েরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে একটা ঘটনা ঘটে গেছে। তা আমি পোলটা এন্ড করে দিচ্ছি, আপনারা দেখেন আপনাদের অবস্থাটা কি। তো যারা অ্যান্সার দিয়েছেন তাদের মধ্যে হচ্ছে 50% মানুষ কারেক্ট, 50 তো না, এখন লাস্টের দিকে এসে 49 হয়ে গেল। যারা দিয়েছেন তাদের মধ্যে হচ্ছে প্রায় 49% মানুষ হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার দিয়েছেন, বাকিরা হচ্ছে ভুল উত্তর দিয়েছেন। তবে ভুল উত্তরের একটা মূল কারণ যেটা, সেটা হচ্ছে অনেকে খেয়ালই করেন নাই, এখানে এ অনুপাত বি দেওয়া, কিন্তু এখানে সি অনুপাত ডি দেওয়া, আর এখানে বি অনুপাত সি দেওয়া। তো নর্মালি কি বি অনুপাত সিটা মাঝখানে থাকে না, তো আমি এটা হচ্ছে একটু ডানে দেওয়ার কারণে অনেক হচ্ছে সোজাসুজি অঙ্ক করে গেছেন, যে এভাবে ধরে আরে অঙ্ক দেখছি কোনো কথা হবে না, 6:7, 4:5 শিখছি, আবার শর্টকাট গুণ করে দিই, গুণ করে দিই, গুণ করে দিই, এরকম করে গুণ টুন করে দিয়েছেন, করে দিয়ে দেখেন যে হ্যাঁ উত্তর তো নাই, আবার কোনোটি নয় অ্যান্সারে আছে, দাগাই দিয়েছেন কোনোটি নয়। তো এটা অনেকেই করছেন, এটা অনেকেই এখানে চিন্তা করছেন যে বি অনুপাত সি, এটা খেয়ালই করি না বি অনুপাত সি লাস্টে। তবে একটু চিন্তা করতে, মানে একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। তো আপনার এ অনুপাত বিটা কি? আপনার এ অনুপাত বিটা হচ্ছে 2:3। আপনার বি অনুপাত সিটা কি? বি অনুপাত সিটা হচ্ছে 4:5। এটা হচ্ছে বি অনুপাত সি। আর সি অনুপাত ডিটা কি? সি অনুপাত ডিটা হচ্ছে আপনার 6:7। আপনাকে বের করতে কি বলছি? বের করতে বলছি হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এটা আপনাকে বের করতে বলছি। আপনাকে বের করতে বলছি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। তাহলে এখন ভাই দেখেন আপনার জন্য জীবনটা সহজ। আপনি একটু আগেও পারছিলেন, কিন্তু হচ্ছে ওই যে জাস্ট একটু এদিক সেদিক করে ফেলার কারণে আপনি জিনিসটা একটু ভুল করে ফেলছেন। তো কি করবো ভাই, আমরা এই তিনটাকে গুণ করে দিব। এই তিনটাকে গুণ করে দিই, 2 × 4 × 6। তারপর আমরা কি করবো, তারপর আমরা এই তিনটাকে গুণ করে দিব। আমার মতো গুণ গুণ করে লিখেন, দেখবেন যে জীবন সহজ। 6 × 4 × 3। এরপর হচ্ছে দেখেন এই যে এই তিনটাকে গুণ করে দেন, এই তিনটাকে গুণ করে দিলে কত? 3 × 5 × 6। 3 × 5 × 6। এরপর এই তিনটাকে গুণ করে দেন, এই তিনটাকে গুণ করে দিলে কত আসে? 3 × 5 × 7। 3 × এখন দেখেন আপনি কোনো কিছু কাটাকাটি যায় নাকি? হ্যাঁ, কাটাকাটি যায়। যেমন এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, আর এখানে 3 নাই, তবে 3-এর গুণিতক আছে। আর কিছু কি কাটাকাটি যায় ভাইয়া? আর কিছু না, আর কিছু কাটাকাটি যায় না। তাহলে কত আসে? 4 × 2 = 8, 8 × 2 = 16, 4 × 6 = 24, আর এখানে হচ্ছে 5 × 6 = 30, আর এখানে হচ্ছে 5 × 7 = 35। এখানে হচ্ছে 5 × 7 = 35। তো এটা হচ্ছে 16:24:30:35। এটা হচ্ছে অ্যান্সার। 4 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বারটা অ্যান্সার। ওকে, এই তো। না না, ছলনা করিনি ভাইয়া। আরে সমস্যা নেই ফিহান, এগুলা কিছুই না ভাই, এগুলা কিছুই না, এগুলা কিছুই না, এগুলা কিছুই না, এগুলা কিছুই না। ও আচ্ছা, এখানে কি মুনতাসির, ওইটার জন্য একটা শর্টকাট আছে ভাই, ওইটার জন্য একটা শর্টকাট আছে। কখনো আপনার 9-10 আসবে না, এগুলো হচ্ছে নর্মালি বিসিএস এ পরীক্ষা টরীক্ষা আসে আর কি। তো ওইখানে ওইটার জন্য একটা শর্টকাট আছে, খুব সুন্দর একটা শর্টকাট আছে। তো ওইগুলা পরে শিখাবো, ওগুলা পরে শিখাবো, বড় হন আরো, তারপর শিখাবো। বা নিজেই দেখবেন যে আপনি বানাই ফেলতে পারেন। এগুলো আসলে শর্টকাট না, এগুলো আসলে নিজেই বানাই ফেলতে পারবেন। আসলে ঘটনাটা কি ঘটতেছে ওইটার ভিতরে যদি কেউ ঢুকতে পারে, তাহলে হচ্ছে সে বুঝতে পারবে আসলে শর্টকাটটা কি। আসলে এগুলো কোনোটাই কোনো কিছু শর্টকাট না, জাস্ট যা আমরা করি ওই জিনিসটাকে একটু প্রসেস করে ইন জেনারেল বানায় ফেলা আর কি, অন্য কিছুই না। আচ্ছা, এখন আমরা হচ্ছে কিছু র্যাপিড, তাড়াতাড়ি খুব কয়েকটা অঙ্ক করে ফেলবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেথড ঠিক আছে কিন্তু অ্যান্সার ভুল। আচ্ছা, তো এখানে ভাই এখানে কি আছে? ও আচ্ছা, একটা ম্যাথ শেষ হয়নি না? আচ্ছা, যে ম্যাথটা শেষ হয়নি ওই ম্যাথটাকে শেষ করে দিই। তো ভাই এখানে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ এর অনুপাত দেওয়া আছে, আপনাকে বলছে 300 টাকা ভাগ করে দিতে। তো আপনি লিখে ফেলেন ক কত টাকা পাবে। ক পাবে হচ্ছে এই চারটা যোগ করে দেন, 3 এ 2 5 5 6 11 11 4 15। ক পাবে হচ্ছে 300 এর 15 ভাগের 2 অংশ। 300 এর 15 ভাগের 2 অংশ বা 15 ভাগের 2 টাকা। তো এখান থেকে আপনার কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে আপনার 15 20 20 দুগুণা 40 টাকা। এখান থেকে আসবে হচ্ছে আপনার 40 টাকা। এবার খ কত টাকা পাবে ভাই? খ পাবে হচ্ছে, বাকিগুলো আর করলাম না ভাই, খ পর্যন্ত করলাম, বাকিগুলো আপনারা নিজেরা করে নেন। 300 এর 15 ভাগের 3 টাকা। 300 এর 15 ভাগের 3 টাকা পাবে হচ্ছে খ। তো এখান থেকে কত আসে? 20 3 20 60 টাকা। এটা পাবে হচ্ছে খ। ঠিক আছে? গ আর ঘ এরটা নিজেরা করেন। গ আর ঘ এরটা নিজেরা করেন। নিজেরা করো, নিজে করো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পরেরটা যাই আমরা। আমাদের তো একটু তাড়াতাড়ি আগাইতে হবে ভাই। এখানে কি লিখা আছে ভাই? দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, গসাগু হচ্ছে 4, সংখ্যা দুইটা লসাগু কত? তো আপনি সংখ্যা দুইটা ধরে নেন। একটি সংখ্যা হচ্ছে আপনার 5x, একটি সংখ্যা হচ্ছে আপনার 5x, আরেকটা সংখ্যা হচ্ছে আপনার 7x, অপর সংখ্যাটি হচ্ছে 7x। একটি সংখ্যা 5x, অপর সংখ্যা হচ্ছে 7x। তো দুইটা সংখ্যা যদি আপনি জানেন, দেখেন ভাই 5x আর 7x এর কিন্তু আমরা গসাগু বের করে ফেলতে পারবো। 5x আর 7x এর গসাগু কত? 5x আর 7x এর গসাগু হচ্ছে x। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে গসাগু মানে। তো ভাই 5x আর 7x এর তো গুণনীয়কই নাই, কোনো সাধারণ গুণনীয়কই নেই x ছাড়া। x ছাড়া কোনো সাধারণ গুণনীয়কই নেই, তার মানে এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে x। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে গসাগুটা হচ্ছে 4। প্রশ্নে দেওয়া আছে গসাগু 4, আপনার বের হইলো গসাগু x। তার মানে x সমান কত? x সমান হচ্ছে 4। কি বললাম? প্রশ্নে দেওয়া আছে গসাগু 4, কিন্তু আমাদের বের হইলো এই দুইটার গসাগু x। তাহলে আমরা বলতে পারি x সমান হচ্ছে 4। এখন আমাদেরকে বের করতে বলছে সংখ্যা দুইটার লসাগু কত। এখন 5x আর 7x এর লসাগু কত এটা আপনি বুঝেন। 5x আর 7x এর লসাগু হচ্ছে 35x। 5x আর 7x এর লসাগুটা হচ্ছে 35x। আর 35x মানে কি? 35x মানে হচ্ছে 35x মানে হচ্ছে 35 ইনটু 4। ভাই 4 কোথা থেকে আসলো? এই যে ভাই 4 পাশেই লিখে আছে, x এর মান 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি? এখান থেকে বলতে পারি আমাদের অ্যানসারটা হচ্ছে 140। কি বললাম? সংখ্যা দুটাকে ধরে নিব, একটাকে ধরে নিব 5x, আরেকটাকে ধরে নিব 7x। তো 5x আর 7x এর গসাগু কত? 5x আর 7x এর গসাগু হচ্ছে x। প্রশ্নে দেওয়া আছে গসাগু 4। প্রশ্নে আপনার দেওয়া আছে গসাগু 4, তার মানে x এর মান কত? x এর মান 4। তো x এর মান যদি 4 হয়, সংখ্যা দুইটা লসাগু কিন্তু আপনি এখান থেকে বের করে ফেলতে পারতেছেন। সংখ্যা দুইটা লসাগু হচ্ছে গিয়ে 35x। তো আমি x এর মানটা বসায় দিলাম, জীবন সহজ, আমার অ্যানসারটা চলে আসছে। লসাগু হচ্ছে 140। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, x কেন? কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা হচ্ছে x ভাইয়া, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা x। আচ্ছা, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% নাকি বৃদ্ধি করছে, আবার প্রস্থ নাকি 10% হ্রাস করছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা আপনার কাছে জানতে চাইছে। তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ক্যাচ মানে হচ্ছে ধরি, ধরি হচ্ছে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য। ও, এটাও আবার একটা জীবন সহজে ফর্মুলা আছে, এটা একটা সুন্দর শর্টকাট আছে, এটা হয়তো অনেকেই জানেন। ধরি আয়তের দৈর্ঘ্য হচ্ছে এক্স, এক্স একক। এখন ঘটনা হচ্ছে ভাই, এইসব অঙ্ক আমি সবসময় সবাইকে বলি যে পার্সেন্টেজের যদি কোনো অঙ্ক থাকে, জীবনটা সহজ হবে যদি আপনি এক্স না ধরে 10x ধরেন। সব সময় আপনি যদি পার্সেন্টেজের অঙ্ক থাকে, তখন যদি আপনি এক্স না ধরে 10x ধরেন, তাহলে ক্যালকুলেশনটা করতে অনেক সুবিধা হবে। কারণ আপনি বলতে না ভাই আমার এক্স, আমি এক্সই ধরবো ভাই, আর আমি এক্স আমি এ ধরবো, বি ধরবো, সি ধরবো, কোনো কিছুতে কোনো সমস্যা নাই। কিন্তু 10x 10y 10z এগুলো যদি ধরেন, তাহলে হচ্ছে ক্যালকুলেশন করতে মানে মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলা যায় আর কি, মুখে মুখে আপনি ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 10x একক, আর আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে 10y একক। দৈর্ঘ্য ধরে নিলাম 10x একক, আর প্রস্থ ধরে নিলাম হচ্ছে 10y একক। এখন আমরা কি করব? এখন আমরা দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করব। আমরা এখন দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করব। তো চলেন আমরা দেখি। আচ্ছা দাঁড়ান, এখানে লিখে ফেলি। এখানে তাহলে ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হচ্ছে আপনার 100xy। ক্ষেত্রফল হচ্ছে আপনার 100xy বর্গ একক। তো চলেন এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি করে ফেলি। তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধির পর,
দৈর্ঘ্য 10% বৃদ্ধির পর পরিবর্তিত দৈর্ঘ্য মানে হচ্ছে নতুন দৈর্ঘ্যটা আপনার 10% বৃদ্ধি করার পর আপনার পরিবর্তিত দৈর্ঘ্যটা কত হবে? পরিবর্তিত দৈর্ঘ্যটা হবে হচ্ছে আপনার আগে 10x তো 10x থাকবেই, আগে 10x 10x এর মতো থাকবেই, ওই 10x এর 10% আরো বৃদ্ধি করতেছেন, ওই 10x এর আপনি আরো 10% বৃদ্ধি করতেছেন, তার মানে 10x ইন্টু 10/100 এটা আপনি বৃদ্ধি করতেছেন। আর তার এখানে জায়গা হচ্ছে না কেন? জায়গা তুমি এরকম কেন? আচ্ছা এখানে আমরা 10x এর 10/100 যোগ করে দিব। সো এখান থেকে কত আসে ভাই দেখেন, এখান থেকে আসে হচ্ছে আপনার এই যে এটা কাটা 11x, এখান থেকে আসে হচ্ছে আপনার 11x একক। তেমনি ভাবে প্রস্থ 10% হ্রাস করার পর অবস্থাটা কি হবে দেখেন, প্রস্থ 10% হ্রাসের পর, প্রস্থ 10% হ্রাসের পর আপনার পরিবর্তিত প্রস্থটা কত হবে? আপনার পরিবর্তিত প্রস্থটা কত হবে? এটা হবে হচ্ছে আগে কত ছিল? আগে ছিল 10y, তো এখন আপনার হ্রাস পেয়েছে, তার মানে মাইনাস হবে। কতটুকু মাইনাস হবে? 10%। কার 10%? 10y এর 10% মাইনাস হবে, 10y এর 10% মাইনাস হবে। তো 10y এর 10% কত পাই? 10y এর 10% হচ্ছে y, তাহলে আমরা 10y থেকে y বাদ দিলে কত পাচ্ছি? y বাদ দিলে পাচ্ছি হচ্ছে 9y একক। এটা হচ্ছে আপনার 9y একক, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। এখন আপনার পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 11x একক, পরিবর্তিত প্রস্থ হচ্ছে গিয়ে আপনার 9y একক, তার মানে আপনার পরিবর্তিত ক্ষেত্রফলটা কত? আপনার এখন পরিবর্তিত ক্ষেত্রফলটা কত হয়ে গেল? ক্ষেত্রফলটা হচ্ছে 11x ইন্টু 9y, 11x ইন্টু হচ্ছে 9y বর্গ একক, দ্যাট মিনস এটা হচ্ছে 99xy, এইটা হচ্ছে আমার 99xy বর্গ একক। তাহলে আগে ছিল কত ভাইয়া? আগে ছিল 100xy, এখন হয়ে গেল কত ভাইয়া? এখন হয়ে গেল হচ্ছে 99xy, তার মানে কতটুকু হ্রাস পেয়েছে? আপনার ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটুকু? সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 100xy মাইনাস 99xy বা xy বর্গ একক। তাহলে ভাই একটু লক্ষ্য করেন, আপনার ক্ষেত্রফল যখন 100xy ছিল তখন আপনার হ্রাস পেয়েছে xy বর্গ একক। তো এই কথাটা আমরা লিখি যে ক্ষেত্রফল যখন 100xy ছিল, ক্ষেত্রফল যখন 100xy বর্গ একক, আমি একেবারে এই সুন্দর মতো লিখে দিচ্ছি, আপনি পরীক্ষা এইভাবে লিখবেন ভাই, এটা যদি আসে। এই অঙ্কটা কিন্তু সেলিব্রিটি অঙ্ক, এটা এমসিকিউ তেও আসে, আবার মাঝে মাঝে হচ্ছে কি ইয়াতেও আসে, সিকিউ তে আসে। তো এমসিকিউ তে কিভাবে আমরা শর্টকাটে করতে পারি ওইটা একটু পরে দেখাচ্ছি, আর সিকিউ তে আসলে ঠিক এভাবেই করে করবেন, এভাবে করেই করবেন আর কি। ক্ষেত্রফল যখন 100xy বর্গ একক তখন হ্রাস পায় কতটুকু ভাইয়া? তখন হ্রাস পায়, তখন হ্রাস পায়, আমরা এখানে কি দেখলাম? 100xy যখন বর্গ একক তখন আমার হ্রাস পায় হচ্ছে xy বর্গ একক, তখন আমার ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে xy বর্গ একক। তাহলে ভাই ক্ষেত্রফল যখন আমার 1 বর্গ একক তখন কতটুকু হ্রাস পায়? তখন হ্রাস পায় হচ্ছে নিচে হবে 100xy আর উপরে হবে শুধু xy বর্গ একক। আবার ভাই ক্ষেত্রফল যখন 100 বর্গ একক, সবসময় মনে রাখবেন আপনাকে যখন শতকরা বের করতে বলে তার মানে 100 তে বের করতে বলে, শতকরা বের করতে বলা মানে হচ্ছে 100 তে জিনিসটাকে বের করা। তার মানে ক্ষেত্রফল যখন 100 বর্গ একক তখন কতটুকু হ্রাস পায়? তখন হ্রাস পায় হচ্ছে 100xy আর উপরে হচ্ছে xy ইন্টু হচ্ছে 100, 100 কাটা xy কাটা, আপনার থাকে শুধু হচ্ছে 1। আপনার কত থাকে ভাই? আপনার থাকে হচ্ছে 1 বর্গ একক। তার মানে আপনার ক্ষেত্রফল শতকরা 1 বর্গ একক হ্রাস পায়। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা 1 বর্গ একক হ্রাস পায়, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বা আপনি শতকরা যদি না লেখেন তাহলে বলতে পারেন যে ক্ষেত্রফল 1% হ্রাস পায়, আপনি এভাবে লিখতে পারেন। সুতরাং ক্ষেত্রফল 1% হ্রাস পায়। তাহলে ভাই কি বললাম যে দৈর্ঘ্যটা যদি 10x একক ধরে রাখি আর প্রস্থটা যদি 10y একক ধরি তাহলে জীবনটা সহজ, ক্যালকুলেশন করতে পারবেন আপনি মুখে মুখে। আমি করলাম কি, দৈর্ঘ্যটা ধরে নিলাম 10x, প্রস্থটা ধরে নিলাম হচ্ছে 10y, তাহলে আমার ক্ষেত্রফলটা হচ্ছে 100xy। এখন দৈর্ঘ্যটাকে আমি 10% বৃদ্ধি করব। 10% বৃদ্ধি করা মানে কি? 10% বৃদ্ধি করা মানে হচ্ছে যতটুকু ছিল ততটুকু তো থাকবেই, 10x তো 10x এর জায়গায় থাকবেই, 10x এর আরো 10% বাড়াবো। তো 10x এর 10% বাড়ালে কত আসে? x আসে, তার মানে 11x। আবার প্রস্থ হচ্ছে 10% হ্রাস করবেন, হ্রাস করলে কত হবে? 10y 10y এর জায়গায় থাকবে, ওইটা থেকে মাইনাস করবেন। কতটুকু মাইনাস করবেন? 10y এর 10% মাইনাস করবেন, তো কত আসবে? 9y একক। তাহলে আপনার পরিবর্তিত ক্ষেত্রফলটা কত হবে? এখানে 11x আর এখানে 9y, পরিবর্তিত ক্ষেত্রফলটা হবে হচ্ছে আপনার 99xy।
তার মানে আগে ছিল হচ্ছে 100xy, এখন হয়ে গেল 99xy। তাহলে আপনি কতটুকু হ্রাস করলেন? আপনার হ্রাস পেল হচ্ছে গিয়ে 100xy মাইনাস 99xy, অর্থাৎ xy বর্গ একক। তো xy বর্গ একক যদি আপনার হ্রাস পায়, তাহলে দেখেন একটু, ক্ষেত্রফল যখন 100xy তখন হ্রাস পেল হচ্ছে আপনার এতটুকু। তো ক্ষেত্রফল যখন 1 বর্গ একক তখন কতটুকু হ্রাস পায়, ক্ষেত্রফল যখন 100 বর্গ একক তখন কতটুকু হ্রাস পায়। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে ক্ষেত্রফল শতকরা 1 ভাগ হ্রাস পায়, বা হচ্ছে 1% হ্রাস পায়। যারা বুঝছে আলহামদুলিল্লাহ এ। হ্যাঁ আদনান, এটা খুবই স্বাভাবিক। আদনান, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। সবার যদি মাথার ভিতর দিয়ে যাইতো তাহলে কি আর ক্লাসে মনে করেন যে মানে কোন রোল 1 2 থাকতো? সবাই তো রোল 1 হয়ে যেত, তাই না? কিন্তু জিনিসটা কঠিন না ভাই, জিনিসটা কঠিন না। পরিবর্তিত কেন নিছি? আচ্ছা, আপনি পরিবর্তিত না নিয়ে নতুন দৈর্ঘ্য লেখেন। নতুন দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য 10% বৃদ্ধির পর যেটা পাইলাম ওইটাকে পরিবর্তিত দৈর্ঘ্য বলছি। আপনি নতুন দৈর্ঘ্য বললেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ও শর্টকাট বলবো। হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে এটা। শর্টকাটটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100। এটা হচ্ছে শর্টকাট, যেখানে আপনার পি হচ্ছে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন। পি হচ্ছে আপনার দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন। কিউ হচ্ছে প্রস্থের শতকরা পরিবর্তন। এটা এমসিকিউ তে করতে পারবেন আর কি এই কাজটা, শতকরা পরিবর্তন। তাহলে এই দুইটা যদি হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে হচ্ছে এটা। পি আর কিউ যদি জানা থাকে তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হচ্ছে এই যে নিচের এই ফর্মুলাটা। এটা হচ্ছে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন। তো চলুন আমরা এই অঙ্কটা উদাহরণ দিয়ে বুঝি জিনিসটা। আমি কিন্তু পরিবর্তন লিখছি, আমি কিন্তু এখানে হ্রাস বা বৃদ্ধি লিখি নাই। হ্রাস পাইলে মাইনাস আর বৃদ্ধি পাইলে প্লাস। যেমন এখানে কি বলছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 10%, তার মানে আপনার এই অঙ্কের ক্ষেত্রে পি এর মান হচ্ছে +10। আপনি একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটার ক্ষেত্রে পি এর মান কত, +10। আবার আপনার প্রস্থ হ্রাস পেয়েছে 10%, তার মানে আপনার কিউর মান হচ্ছে -10। আমি কিন্তু শতকরা পরিবর্তন লিখছি ভাইয়া, পরিবর্তন মানে হচ্ছে হ্রাস পেলে মাইনাস, আর যদি হচ্ছে বৃদ্ধি পায় তাহলে প্লাস। তো পি এর মান কত, +10, কিউ এর মান কত, -10। এখন আপনাকে বের করতে বলছি ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত। জাস্ট আপনি পি আর কিউর মান এখানে বসায় দেন, অ্যান্সার চলে আসবে। পি আর কিউর মান এখানে বসায় দেন। পি এর মান কত, পি এর মান হচ্ছে +10, আর কিউর মান কত, কিউর মান হচ্ছে -10। এখানে বসায় দেন, জাস্ট এখানে আপনি জাস্ট বসায় দেন, আপনার অ্যান্সার চলে আসবে। তো দেখেন +10 -10 এখানে কাটাকাটি কিছু থাকে না, আর এখানে কত থাকে, উপরে থাকে হচ্ছে -100 আর নিচে থাকে হচ্ছে 100। তাহলে কত আসে, প্লাস মাইনাস -1। এই যে -1 আসলো না, এটাই উত্তর। ক্ষেত্রফল 1% হ্রাস পাবে, ক্ষেত্রফল 1% হ্রাস পাবে, এটাই উত্তর। এই যে -1 আসলো না, -1 আসা মানে হচ্ছে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। তো সবসময় আপনি জাস্ট এই ফর্মুলাটা বসাই দিলেই হবে, এই ফর্মুলাটা বসাই দিলেই হবে এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউর জন্য। -10 কেন হলো, কারণ হ্রাস পেয়েছে, কারণ প্রস্থ হ্রাস পেয়েছে এজন্য -10 হলো, আর এখানে বৃদ্ধি পেয়েছে এজন্য +10 হলো। হ্রাস পেয়েছে, হ্যাঁ, মাইনাস মানে ডিক্রিজ, আর প্লাস মানে হচ্ছে ইনক্রিজ। লাস্ট ম্যাথটা একটু যাব, লাস্ট ম্যাথ কোনটা, লাস্ট ম্যাথে গেলাম তো, লসাগু একটি সংখ্যা অপর সংখ্যা, ঠিক আছে। আরে এটা সহজ জিনিস, পরে পিডিএফটা দেখে নিন, সমস্যা নেই। ওকে, হ্রাস দুইবার দুইটা হইলে দুইটা মাইনাস হবে রে ভাই, দুইবার দুইটা হইলে মাইনাস হবে, এত প্যারার কিছু তো নাই। আচ্ছা, তো এবার চলেন হচ্ছে আমরা আমাদের কয়টা বাজে, ও ব্রেকের সময় হয়ে গেছে আমাদের। ব্রেকটা আজকে দুইটা জিনিস একসাথে করি, ব্রেক আর পোল কোশ্চেন একসাথে, তাহলে হচ্ছে সময় বাঁচবে। ব্রেক আর পোল কোশ্চেন একসাথে, সব মিলিয়ে সময় হচ্ছে 5 মিনিট। 10:59 হচ্ছে আমরা সবাই ব্যাক করবো। আচ্ছা 59 না, এখানে 5 মিনিট তো এখানে প্রশ্নে দেখা যাচ্ছে। ওই পোল কোশ্চেনটার জন্য 5 মিনিট, তো এই 5 মিনিট শেষ হয়ে যাবে, আমাদের ব্রেকও শেষ হয়ে যাবে। 5 মিনিট শেষ হয়ে যাবে, আমাদের ব্রেকও শেষ হয়ে যাবে। শর্টকাট বুঝেন নাই, কোনো সমস্যাই নেই। শর্টকাট বুঝেন নাই, কোনো সমস্যা নেই। রেকর্ডিংটা একবার দেখে নিয়েন, এগুলো সহজ জিনিস ভাইয়া, একটু সহজ জিনিস। আপনি খালি একবার রেকর্ডিংটা দেখে নিয়েন ভাই, একটু মানে নিজেকে নিজে একটু সাহায্য করেন না, নিজেকে নিজে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। যারা যারা বুঝছে তারা আলহামদুলিল্লাহ এ লিখিত ভাইয়া, যারা যারা বুঝছি শর্টকাট এবং আসলটা, যে যারা যারা বুঝছে তারা একটু আলহামদুলিল্লাহ এ লিখি। ক্ষেত্রফল বৃদ্ধি নাকি হ্রাস, ওই প্লাস না মাইনাস দিয়ে বুঝবো ভাইয়া।
নিচে যদি লাস্ট অ্যান্সার প্লাস আসে তাহলে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, আর যদি মাইনাস আসে তাহলে হচ্ছে কি হ্রাস। আপনারা কোশ্চেন কোন গাইড থেকে করেন? আমি যেগুলা কোশ্চেন করি এগুলো আসলে আমি জানি না কোন গাইডে আছে নাকি, এটা আমি জানি না, কিন্তু হচ্ছে অধিকাংশ হচ্ছে আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনছিলাম, বুঝছেন, কখনো না কখনো কোনো সময় শুনছিলাম, বা হচ্ছে গিয়ে কোন না কোন স্কুলের কোশ্চেনে দেখছিলাম, তো ওগুলাই হচ্ছে করি আর কি। কোন গাইড থেকে করি আমি জানি না, উনারা কোন গাইড থেকে করছে এটা আমি জানি না, কিন্তু আমার এগুলো শুনছিলাম কখনো না কখনো কোশ্চেন গুলা। ও পাজল দিতে হবে, তো পাজল দিতে হবে, হ্যাঁ পাজল দিতে হবে, এটা পাজল দিতে হবে। পাজল কি দেওয়া যায় আজকে? পাজল আজকে অনুপাত নিয়ে কথাবার্তা বলতেছি, তাই তো? তবে এটা তো মানে কমন পড়ে যাবে এই জিনিসটা, সম্ভবত আপনাদের ক্লাস 9-এ কি আমি একবার বলছিলাম নাকি? আচ্ছা, অনেকে তো ক্লাস 9-এ ছিলেন না, তাই না? তো তাদের জন্য নতুন আর কি, তাদের জন্য নতুন। তো ব্যাপারটা হচ্ছে এরকম ভাইয়া, যে এটা একটা বিকার পাত্র, এটা আরেকটা পাত্র, অনুপাত নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রে হচ্ছে কি আপনার আহ কিছু পরিমাণ কি আছে, কিছু পরিমাণ চিনি আছে, এখানে কিছু পরিমাণ চিনি আছে, আর এখানে হচ্ছে কিছু পরিমাণ লবণ আছে। পুরোটা লবণ, একেবারে সলিড লবণ ভাই, বুঝছেন, পুরোটা একেবারে সলিড লবণ, এটা পুরোটা একেবারে সলিড চিনি। ভাইবেন না যে এটা পানির মধ্যে চিনি, পানির মধ্যে লবণ, এরকম না ব্যাপারটা। এখানে হচ্ছে কি চিনি, আর এখানে হচ্ছে কি আপনার লবণ আছে। কিন্তু এই যে কিছু পরিমাণ বললাম, দুই জায়গাতে হচ্ছে সমান পরিমাণ আছে, দুই জায়গাতে কি আছে, সমান পরিমাণ। এখানে যতটুকু চিনি আছে এখানে ঠিক ততটুকুই লবণ আছে। তা আপনি করলেন কি, আপনি একটা চামচ নিলেন, তো এটা যদি দিয়ে থাকি আগে অ্যান্সার আপনারা চ্যাট বক্সে বললেন, বুঝছেন, আগে যদি দিয়ে থাকি চ্যাট বক্সে বললেন অ্যান্সারটা। আমি কিছু ভুল করছি নাকি কাউসার? জি ভাইয়া। কিছু কি ভুল করছি নাকি? ভাই ভুল করছেন বলতে মানে শুধু তো ভাই চিনি আর লবণ দেখতেছি, আমি তো আর কিছুই দেখতেছি না, মানে ভুল। না 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 না, জিনিয়ার লবণ না। আমি কথা বলতেছি, কি জানি বলে, ওই যে মিফতাহুল জান্নাত বললো যে ভাইয়া এটা স্লাইডে দিয়ে দিবে, মানে ও কি বুঝাইলো? ও কি আচ্ছা স্লাইডে দিয়ে ভাইয়া, দিবে? ভাইয়া হচ্ছে ওই যে আচ্ছা, আহ, গসাগু যে বের করছেন ভাইয়া দুইটা সংখ্যার, হ্যাঁ 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 ভাই গসাগুর পরে মনে হয় অ্যান্সারটা মানে কোশ্চেনটা চাইছিল মনে হয় সংখ্যা দুইটির লসাগু কত, ওইটা কি আপনি করছেন কিনা হ্যাঁ ভাই হ্যাঁ আমি শিওর না। হ্যাঁ, লসাগু করছি তো, এই যে ও লসাগু। আচ্ছা, ও আচ্ছা, মানে ও মনে হয় ভাই তাহলে কোনো ভাই মিস করছিল না, আপনি ঠিক আছেন ভাই, সমস্যা নেই। না ও, হ্যাঁ হ্যাঁ, ও মিস করছে কি, ও এটাকে 35x² ভাবতেছে। আরে ভাই দেখেন, এটা 35x² হবে না, যে 7x আর 5x এর লসাগু, একেবারে লসাগু সিঁড়ি পদ্ধতিতে বের করেন। এই যে x নিলে কি আসে 7 5, এই যে 5 7 35, 35x হচ্ছে লসাগু। আপনি যে এইভাবে করে লসাগু করেন তাহলে বুঝবেন। এই যে x নিলে কি আসে 7 আর 5, তাহলে লসাগুটা হচ্ছে গিয়ে 35x। ঠিক আছে, নরমালি চিন্তা করেন, খুবই নরমালি চিন্তা করেন, তাইলে তো হচ্ছে জীবন সহজ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম চিনি আর লবণ আছে। কাউসার কি সুন্দর করে বলে, ভাই আমি তো চিনি আর লবণ ছাড়া কিছু দেখতেছি না। আচ্ছা, তো এখানে হচ্ছে চিনি আছে, আর এখানে হচ্ছে লবণ আছে। আমি করলাম কি, এখান থেকে 1 চামচ চিনি নিয়ে, মনোযোগ দিয়ে শুনবো, আমি এখান থেকে 1 চামচ চিনি নিয়ে এইখানে দিলাম, লবণের পাত্রে দিলাম, লবণের পাত্রে দিয়ে একেবারে ভালো মতো মিক্স করলাম, এখন তার মানে এইখানে লবণ আর চিনির একটা মিশ্রণ আছে, লবণ আর চিনির মিশ্রণ আছে, মানে কি আগে ছিল পিওর লবণ, এখন লবণের সাথে হালকা চিনিও আছে, তার মানে এখানে কিছু ইমপিউরিটি আছে বা ভেজাল আছে, এখানে আপনার কিছু ইমপিউরিটি আছে বা ভেজাল আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি করলেন কি, এই যে ভেজালওয়ালা এই মিশ্রণটা, এই ভেজালওয়ালা মিশ্রণটা থেকে আবার 1 চামচ নিয়ে, এই ভেজালওয়ালা মিশ্রণটা থেকে আবার 1 চামচ নিয়ে আপনি এখানে দিলেন, এইখানে দেওয়ার পরে এইখানেও আপনি ঠিক মতো নাড়ালেন, এখানে আপনি কি করলেন, অনেক ভালো মতো এটাকেও নাড়লেন, এটাকে নাড়ার পরে আপনি এখন এখানে কি হইলো,
এখান থেকে যখন আপনি 1 চামচ এখানে আনতেছেন তখন তো কিছু লবণও এখানে চলে আসছে, তো এখন এখানেও লবণ আর চিনির একটা মিশ্রণ হয়ে গেল, এখানেও এখন লবণ আর চিনির একটা মিশ্রণ হয়ে গেল, তার মানে এখন এখানেও কিছু একটা ভেজাল আছে, এখানেও কিছু একটা ভেজাল আছে। তো প্রশ্নটা হচ্ছে কোন জায়গায় ভেজালের অনুপাত বেশি, ভেজালের অনুপাত কোথায় বেশি, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ভেজালের অনুপাত বেশি কোথায়, ভেজাল। ঠিক আছে, কি করলাম, ফার্স্ট আমি এই চিনির এখান থেকে 1 চামচ চিনি নিয়ে এখানে দিয়ে ভালো মতো মিক্স করলাম, মিক্স করার পরে কিছু একটা হইলো, লবণ আর চিনি একটা মিশ্রণ হলো, তার মানে এখানে একটা ভেজাল আছে। এরপর আমি এইখান থেকে 1 চামচ নিয়ে এইখানে দিলাম, এরপর এটাকে ভালো মতো মিক্স করলাম, এখানেও আবার লবণ আর চিনি মিশ্রণ হয়ে গেল, এখন এখানেও ভেজাল হয়ে গেল। তো এখন ভেজালের অনুপাত কোন জায়গায় বেশি, এই জায়গায় নাকি এই জায়গায়, এটা হচ্ছে আপনার প্রশ্ন। এই জায়গায় বেশি না এই জায়গায় বেশি, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো সবাই একটু বাসায় চেষ্টা করবেন, বাসায় একটু চেষ্টা করবেন এটা একটু সলভ করার আর কি। বাসায়, ও এটা মনে হয় আগে দেই নেই, এটা দেই নেই, আপনাদের উত্তর দেখেই বোঝা যাচ্ছে এটা আগে দেই নেই। ঠিক আছে, আমি ভাবছিলাম যে দিছি, এই যে ওয়াকিলেরটা হইছে, ওয়াকিলেরটা হইছে, আর কারো আদনানেরটা হইছে, আন্দাজে আন্দাজে দিচ্ছেন হয়ে যাচ্ছে না। শিওনেরটা হইছে, শিওন বা সায়ন। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে এই অঙ্কটা, আরে আমাদের 7 মিনিট হয়ে গেছে রে ভাই। পোল কোশ্চেন তো সবাই মনের আনন্দে পোল কোশ্চেন লাগাইছে, বা অনেকে চিনি আর লবণের মধ্যেই আছে। আচ্ছা, তো এটা অ্যান্সারটা হচ্ছে 20% ভাই, এটা অ্যান্সারটা হচ্ছে 20%, এটা অ্যান্সারটা 20%, এটার অ্যান্সারটা হবে হচ্ছে 20%। এটা খুব তাড়াতাড়ি করা যায়, খুব তাড়াতাড়ি করার সিস্টেমটা কি, খুব তাড়াতাড়ি না, এটা একটু টাইম লাগবেই, 5 মিনিটের মতো লাগবে এটা। সেটা যে কত পার্সেন্ট বৃদ্ধি করলে আপনি তো জানেন না, তাই না? তো আমি ধরলাম হচ্ছে p% বৃদ্ধি করলে। তো আপনি এটা অঙ্কটা ওইভাবে করে করতে পারেন যে বর্গের একটা বাহু যদি 100 হয়, p% বৃদ্ধির পর আরেকটা বাহু হবে 100 প্লাস p, ওইভাবে করে অনেক বড় টড় করে নিজে নিজে বাসায় একবার চেষ্টা করবেন। তো শর্টকাটের সিস্টেমে যদি করেন তাহলেও এটা একটু বড় হবে। সেটা হচ্ছে বর্গের প্রত্যেক বাহু বৃদ্ধি করা মানে কিন্তু মনে রাখবেন দৈর্ঘ্য বৃদ্ধি করা আবার প্রস্থ বৃদ্ধি করা। বর্গের প্রত্যেকটা বাহু বৃদ্ধি করা মানে হচ্ছে আপনার দৈর্ঘ্যটাও p% বৃদ্ধি করা আবার প্রস্থটাও আপনার p% বৃদ্ধি করা। তো দৈর্ঘ্য হবে p বৃদ্ধি, প্রস্থ হবে p বৃদ্ধি। তা আমরা জানি দুইটাই যদি p% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে এটা আমরা জানি, p প্লাস p ইন্টু p ডিভাইডেড বাই 100। জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম ভাইয়া। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে, p প্লাস p কিউব বাই 100 না? তখন বর্গের ক্ষেত্রে যাহা দৈর্ঘ্য তাহাই প্রস্থ, তার মানে দুইটা একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো দুইটা একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আমি দুইটাকে তাহলে কি ধরলাম, দুইটাকে p ধরলাম, p প্লাস p ইন্টু p বাই 100, এটা সমান কত, এটা সমান হচ্ছে 44। কারণ আপনি অ্যান্সারটা তো জানেন, ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে ওইটা আপনি জানেন, তো এটা কত, 44। তো এখান থেকে আপনি হচ্ছে একটু সলভ করবেন, 2p প্লাস p স্কয়ার বাই 100 সমান হচ্ছে 44। তো এখান থেকে আমরা বলতে পারি 200p প্লাস হচ্ছে p স্কয়ার সমান হচ্ছে 4400। তো এখান থেকে আমরা বলতে পারি p স্কয়ার প্লাস 200p মাইনাস 4400 সমান হচ্ছে 0। তো এখান থেকে আপনাদের দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে p প্লাস 220 আর একটা আসবে হচ্ছে p মাইনাস 20 সমান হচ্ছে 0। এটাকে মিডল টার্ম করলে এরকম আসবে আর কি, এটাকে মিডল টার্ম করলে এরকম আসবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি p এর মান হচ্ছে 20। তো অ্যানসারটা হচ্ছে 20%, অ্যানসারটা হচ্ছে 20%। তো এইভাবে করে অঙ্কটা করা যায় আর কি। আর আরেকটা আছে যেটা ওইটা অ্যানসার হবে না ভাই, এখান থেকে p এর মান মাইনাস 220 আসবে, ওইটা গ্রহণযোগ্য না। p এর মান মাইনাস 220 আসবে, ওইটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, আমাদের একটু সামনের দিকে আগাইতে হবে, একটু সামনের দিকে আগাইতে হবে। একটু রেকর্ডিংটা দেখে নেবেন বুঝছেন, যাদের এই পার্টটা, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে এই দুইটা অঙ্ক যে করলাম এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট ছিল ভাই, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, হুম, আদার অ্যান্সার নেক্সট ক্লাসে, আদার অ্যান্সার নেক্সট ক্লাসে বলা হবে। একজন বলে এটা আগে দিয়েছিলেন কিন্তু আমার অ্যান্সারটা ঠিক মনে নাই, আরে কি একটা অবস্থা, কি একটা অবস্থা রে ভাই। লবণে, কারণ ওইখানে চিনির শুকনো দানা আসছে, কিন্তু চিনিটা আবার লবণের চিনিও আছে। হ্যাঁ, এটা ক্লাস 9-এ দিছিলাম, আবার সলভও করে দিছিলাম, আমার যতটুকু মনে পড়ে, আমার যতটুকু মনে পড়ে ক্লাস 9-এও আপনাদেরকে দিয়েছিলাম। আচ্ছা, ওকে, মজা পেলুম, মজা পেলুম, খুব মজা পেলুম। আচ্ছা চলেন এবার আমরা একটু সামনের দিকে যাই। আরে আমাদের অঙ্ক তো মাশাআল্লাহ দিলে
আজকে অনেক বাকি, এখন কি করা যায়? পেয়েছি, বুদ্ধি পেয়েছি। চলেন আমরা এখন একটু খুব ঝটপট কিছু অঙ্ক করে ফেলি। ক্রিকেট খেলায় সাকিব মুশফিক ও মাশরাফির মোট রান দেওয়া আছে 171। মোট রান আপনাকে দেওয়া আছে কত? 171। সাকিব আর মুশফিক তাদের রানের অনুপাতটা দেওয়া আছে। সাকিব আর মুশফিকের রানের অনুপাতটা দেওয়া আছে। সাকিব মুশফিকের রানের অনুপাত কত? 3:2। আবার মুশফিক আর মাশরাফির রানের অনুপাতও আপনাকে দেওয়া আছে। মুশফিক আর মাশরাফির রানের অনুপাতও আপনাকে দেওয়া আছে। তো এটা কত ভাই? এটাও দেওয়া আছে 3:2। সো দুইটাই যদি 3:2 হয়, এখান থেকে আপনাকে আমি শিখাইছি কিভাবে সাকিব মুশফিক আর মাশরাফির রানের অনুপাতটা বের করা যেতে পারে। এটা আপনাকে শেখানো হয়েছে কিভাবে সাকিব মুশফিক আর মাশরাফির রানের অনুপাত বের করা যেতে পারে, এটা আপনাকে শেখানো হয়েছে। জাস্ট ওইভাবে করে বের করে ফেলবেন। তো আমরা চলেন শর্টকাটে করে ফেলি। 3 3 কত? 9, 3 2 কত? 6, 2 2 কত? 2 2 4। আমরা শর্টকাটে করে ফেললাম। তো 3 জনের রানের অনুপাত দেওয়া আছে আর 3 জনের টোটাল রান দেওয়া আছে। তো আপনি বের করতে পারবেন সাকিব কত রান করেছে, মুশফিক কত রান করেছে, মাশরাফি কত রান করেছে, এটা আপনি বের করে ফেলতে পারবেন। সাকিব করেছে কত? 171 এর 19 ভাগের 9 অংশ। মুশফিক কত করেছে? মুশফিক করেছে 171 এর 19 ভাগের 6 অংশ। আর মাশরাফি কত করেছে? মাশরাফি করেছে 171 এর 19 ভাগের 4 অংশ। এগুলো একটু হিসাব করে দেখবেন কত আসে, ওইটাই উত্তর। ওইটা কত আসবে? 9 নং 81, এটা আসবে 6 নং 54, এটা আসবে কত? এটা আসবে হচ্ছে 4 নং 36। এটা অ্যান্সার। ঠিক আছে, সহজ জিনিস ভাই। সাকিব মুশফিক আর মুশফিক মাশরাফি তাদের দুইজনেরই তাদের রানের অনুপাতগুলো কি? 3:2। সবগুলো হচ্ছে 3:2। ওইখান থেকে আমরা জাস্ট সাকিব মুশফিক আর মাশরাফির রানের অনুপাতটা বের করে ফেলছি। এরপর সাকিবের রান কত, মুশফিকের রান কত, মাশরাফির রান কত বের করে ফেলছি। আচ্ছা, এখানে কি লিখছে দেখেন। একটি অফিসে 2 জন কর্মকর্তা আছে, 7 জন অফিস সহকারী আছে, 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় হচ্ছে 4 টাকা। তার মানে তাদের বেতনের অনুপাতটা দেওয়া আছে ভাইয়া। তার মানে তাদের বেতনের কি দেওয়া আছে? অনুপাতটা দেওয়া আছে। অর্থাৎ অফিস সহায়ক যদি আপনার অফিস সহায়কের বেতন, তারপর ওরে বাবারে, এটা বারবার এটা লিখতে তো প্যারা। আচ্ছা একবার লিখি। অফিস সহায়ক, এরপর হচ্ছে অফিস সহকারী, আরেকজন হচ্ছে কর্মকর্তা। তাদের বেতনের অনুপাতটা দেওয়া আছে। বেতনের অনুপাতটা কি? একজন যদি 1 টাকা পায়, আরেকজন কত টাকা পায়? 2 টাকা। আরেকজন কত টাকা পায়? 4 টাকা। এই যে কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে সহায়ক 1 টাকা পেলে সহকারী 2 টাকা পায়, কর্মকর্তা 4 টাকা পায়। আমরা ধরি সহায়ক পায় হচ্ছে x টাকা। সহায়ক কত টাকা পায়? সহায়ক পায় হচ্ছে x টাকা। সহকারী পায় হচ্ছে 2x টাকা। তাহলে আমাদের সহকারী কত পাবে? সহকারী পাবে হচ্ছে 2x টাকা। আর কর্মকর্তা কত টাকা পাবে? কর্মকর্তা পাবে হচ্ছে কি আপনার 4x টাকা। আমরা ধরে নিলাম সহায়ক পায় হচ্ছে x টাকা, সহকারী পায় হচ্ছে 2x টাকা, তাহলে কর্মকর্তা পাবে হচ্ছে 4x টাকা। এই যে একজন সহায়ক পায়, এটা একজন। আবার আপনারা সবারটা ভাবেন না। একজন সহায়ক পায় x টাকা, তাহলে একজন সহকারী কত টাকা পায়? একজন কর্ম। এখন তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? আমরা প্রশ্ন মতে বলতে পারি তাদের সকলের বেতনের মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 1.5 লাখ টাকা। তাহলে 2 জন কর্মকর্তা কত টাকা পায়? 2 জন কর্মকর্তা পায় হচ্ছে 2 × 4x। 7 জন অফিস সহকারী কত পায়? 7 × 2x। তারপরে হচ্ছে 3 জন অফিস সহায়ক কত পায়? 3 × x। এগুলো যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে হচ্ছে 1.5 লাখ টাকা। যোগ করলে আপনার আসবে হচ্ছে 1.5 লাখ টাকা। তো এখান থেকে আপনি কত পাবেন? 8x প্লাস হচ্ছে 14x প্লাস হচ্ছে 3x, এটা সমান হচ্ছে 150 আরো 3টা জিরো। তো এখান থেকে আমরা বলতে পারি 14 3 17, 25x সমান হচ্ছে 1.5 লাখ টাকা। 25x সমান 1.5 লাখ টাকা। তাহলে x সমান কত ভাই? x সমান হচ্ছে 6000 টাকা। তার মানে x এর মান কত? x এর মান হচ্ছে 6000 টাকা। দ্যাট মিন্স একজন অফিস সহায়ক পায় হচ্ছে 6000 টাকা, একজন অফিস সহকারী পায় হচ্ছে 12000 টাকা, একজন কর্মকর্তা পায় হচ্ছে গিয়ে 24000 টাকা। একজন কর্মকর্তা পায় হচ্ছে 24000 টাকা। জাস্ট এটা আপনি লিখে দিবেন, হয়ে যাবে অ্যান্সার। এটা কত? এটা হচ্ছে তাহলে 6000। এটা কত? এটা হচ্ছে তাহলে 12000। আর এটা কত? এটা হচ্ছে 24000। তো অঙ্কটা একটা কঠিন কিছু ছিল না ভাই। জাস্ট হচ্ছে আপনার এই জিনিসটা বোঝা লাগবে যে এই কথাটা মানে কি। অফিস সহায়ক 1 টাকা পেলে অফিস সহকারী 2 টাকা পায়, একজন কর্মকর্তা 4 টাকা পায়। এই কথাটা মানে হচ্ছে তাদের বেতনের অনুপাতটা হচ্ছে 1:2:4। এই কথাটা মানে হচ্ছে এটা। বাকিটা আপনি x 2x 4x ধরে নিজে নিজে করে ফেলতে পারবেন। কোনো সমস্যাই হবে না। আচ্ছা, এবার চলো আমরা একটু সামনের দিকে যাই। একটা পোল কোশ্চেন আছে। পোল কোশ্চেনটার জন্য হচ্ছে বেশিক্ষণ সময় পাবে না, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। ওরে বাপরে, এটা কি দেওয়া? আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝবেন, সমস্যা নেই। 45 সেকেন্ড সময়, 45 সেকেন্ড, জলদি জলদি জলদি।
প্রান্তিকা দাস, কোনটাতে ভেজাল বেশি ছিল? ছিল ব্রাদার, একটাতে ভেজাল বেশি ছিল। আচ্ছা 40 সেকেন্ড শেষ না? কি রিকোয়েস্ট ব্রো, বলেন ফিহান, কি রিকোয়েস্ট শুনি। কমপ্লিট না? সহজ জিনিস, এটা কমপ্লিট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাও তো অনেকে পারেন নাই। তাও তো অনেকে পারলেন না, তাও তো অনেকে পারলেন না। আজকে ক্লাসে মনে হয় শেষে একটা পোল আছে না? আচ্ছা হ্যাঁ, শেষে আরেকটা পোল আছে। 37% মানুষ বলছে। আচ্ছা কারা কারা আজকে চারটা পোলই পারছেন এখন পর্যন্ত? ভাই একটু হ্যান্ড রেজ করেন তো। আজকে চারটাই পারছেন কয়জন? আজকের এখন পর্যন্ত ও আচ্ছা, এটা তো উত্তর জানেনই না, এটা উত্তর হচ্ছে 1 নাম্বারটা, এটা উত্তর 1 নাম্বারটা। তো চারটাই পারছেন কয়জন একটু দেখি তো, ক্লাসের অবস্থাটা একটু দেখি। মিথ্যা কথা বললেন না, কেউ মিথ্যা কথা বললেন না। চারটাই পারছেন কয়জন? আচ্ছা তাহলে পার্সেন্টেজটা হচ্ছে 9%, 8%, না 9%, হ্যাঁ 9%-এর মতো মানুষ। আচ্ছা ঠিক আছে, 9% মানুষ পারছেন, বাকি 91% মানুষ ভুল করছেন। কিন্তু ভাই পোল কোশ্চেন গুলো কিন্তু আজকে সহজ ছিল, কঠিন ছিল না। আজকের গুলো কিন্তু সহজ ছিল। যেমন এটা দেখেন, এটা তো কোনো কোশ্চেনই না। এখানে কি দেওয়া? এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড, এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। তার মানে কি? তার মানে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, তার মানে আপনার ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স জেড, তাই তো? তো ওয়াই স্কোয়ার যদি আপনার এক্স জেড হয়ে থাকে, আপনি এখানে ওয়াই স্কোয়ারের মানটা বসাই দেন না, জীবন সহজ। আপনি এখানে ওয়াই স্কোয়ারের মানটা বসাই দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। এই যে ওয়াই স্কোয়ারের মান বসাই দিলাম এক্স জেড, উভয় পক্ষ থেকে এক্স কাটাকাটি করে ফেলি, মানে উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে ফেলি, মানে লব আর হরকে উভয় পক্ষ তো না, এটাকে বলা হচ্ছে লব আর হরকে এক্স দ্বারা ভাগ করে ফেলি। তাহলে এখানে কত আসে? এটাকে এক্স দ্বারা ভাগ করলে এক্স আসে, আর এটাকে এক্স দ্বারা ভাগ করলে জেড আসে। অ্যান্সার এটা। এটাকে এক্স দ্বারা ভাগ করলে এক্স আসে, আর এটাকে এক্স দ্বারা ভাগ করলে জেড আসে। অ্যান্সার এটা। এটা সহজ ছিল, এটা সহজ ছিল। আচ্ছা ওকে, চলেন এবার সামনের দিকে যাই। এখানে কি বলছে? ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত দেওয়া আছে আপনাকে। তো এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 3 কেজি ধান থেকে চাল উৎপন্ন হয় হচ্ছে 2 কেজি। এই কথার মানে হচ্ছে 3 কেজি। এখন আপনি বলতে পারবেন কেজি আপনারা কে বলছে, কুইন্টালও তো হইতে পারে। 3 কুইন্টাল ধান থেকে 3 কুইন্টাল চাল উৎপন্ন, হ্যাঁ ওইটাও হইতে পারে, যে কোনো একক হইতে পারে, ঠিক আছে? তো ভাই এটা কি বলছে? এটা এই কথাটা মানে হচ্ছে 3 কেজি ধান থেকে উৎপন্ন চাল হচ্ছে 2 কেজি, আর এই কথাটা মানে হচ্ছে 4 কেজি গম থেকে উৎপন্ন সুজি হচ্ছে 3 কেজি। এই কথাটা মানে হচ্ছে 4 কেজি গম থেকে উৎপন্ন সুজি 3 কেজি। বলছে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। মানে সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত আমরা বের করবো। কিভাবে বের করা যায়? খুবই সহজ। দেখেন ভাইয়া, 3 কেজি, আমরা কেজি ধরে নিলাম আর কি, 3 কেজি ধান থেকে 3 কেজি ধান থেকে চাল কতটুকু উৎপন্ন হয়? আচ্ছা এটা একটু সহজে করা যায়, হ্যাঁ একটু সহজে করা যায়। দেখেন এটা হচ্ছে ধান, এটা হচ্ছে চাল। তবে ধান ইস্টু চাল কত? ধান ইস্টু চাল হচ্ছে 3:2, মানে হচ্ছে 3 কেজি ধান থেকে 2 কেজি চাল উৎপন্ন হয়। তাহলে দুইটাকে 3 দিয়ে ভাগ করে দেন, দুইটাকে আপনি 3 দিয়ে ভাগ করে দেন। 3 দিয়ে ভাগ করলে কত আসে? 1:2/3 এটা আসে। কেন 3 দিয়ে ভাগ করছি এটা বলতেছি। এবার পরেরটা দেখেন ভাই, পরেরটা হচ্ছে গম ইস্টু সুজি। পরেরটা হচ্ছে আপনার গম ইস্টু সুজি, তার মানে গম ইস্টু সুজি দেওয়া হচ্ছে 4:3। আপনি দুইটাকে 4 দিয়ে ভাগ করে দেন, তো 4 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 1:3/4। এই কথাটা কি বুঝাচ্ছে? এই কথাটা বুঝাচ্ছে 1 কেজি গম থেকে 3/4 কেজি সুজি উৎপন্ন হয়, আর এই কথাটা বুঝাচ্ছে 1 কেজি ধান থেকে 2/3 কেজি চাল উৎপন্ন হয়। আপনার কাছে তো এটাই চাইছে যে সমান পরিমাণের ধান ও গম। তো এখানে দেখেন ধান আছে কতটুকু? 1 কেজি, এখানে গম আছে কতটুকু? 1 কেজি। দুইটাই কি সমান পরিমাণের হয়ে গেল। তো এখন আমরা বলতে পারবো সুতরাং সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাতটা হচ্ছে 2/3 অনুপাত
3/4। কথাটা আবার বলতেছি, আমরা কি করলাম, ধান অনুপাত 4 লিখলাম, 3/2, ওটাকে আস্তে করে 3 দিয়ে ভাগ করে, মানে আমি বাম সাইডে 1 রাখছি, সোজা কথা হচ্ছে এটা। আবার গম ইস্টু সুজি কত, 4:3, আমি বাম সাইডে 1 রাখার জন্য দুইটাকে 4 দিয়ে ভাগ করছি। কেন 1 রাখলাম? কারণ আমার এখন ধানও হয়ে গেছে 1 কেজি, গমও হয়ে গেছে 1 কেজি। তো আমাকে যেহেতু সমান পরিমাণের ধান আর গম বলছে, আমি দুইটাকে এই জন্য সমান পরিমাণ হিসেবে 1 কেজি নিয়ে গেছি আর কি। তার মানে 1 কেজি ধান থেকে এতটুকু চাল উৎপন্ন হয়, 1 কেজি গম থেকে এতটুকু সুজি উৎপন্ন হয়। তার মানে সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হচ্ছে 2/3:3/4। তো এটাকে আপনি একটু সিম্পলিফাই করে লিখতে পারেন, দুইটাকে 12 দিয়ে গুণ করে দেন। 12 দিয়ে কেন গুণ করেছি, হরগুলার লসাগু হচ্ছে 12, তো কাটাকাটি করলে কত আসে, কাটাকাটি করলে আসে হচ্ছে 8:9। তো এটা হচ্ছে অ্যান্সার। তার মানে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হচ্ছে 8:9। অনেকে আবার করে কি জানেন, অনেকে হচ্ছে কি এই জিনিসটাকে সমান বানানোর চেষ্টা করে, এটা কত আছে 3 আর এটা কত আছে 4, অনেকে এই 3 আর 4 কে সমান বানানোর চেষ্টা করে। তো 3 আর 4 কে কিভাবে সমান বানায়, 3 আর 4 কে লসাগু নেয় 12 লসাগু নিয়ে এরপরে এটাকে 4 দিয়ে গুণ করে দেয়, এটাকে 3 দিয়ে গুণ করে দেয়। ওইভাবে করে অঙ্ক করলেও হবে, ওইভাবে করে অঙ্ক করলে হবে, কোনো সমস্যা নাই, ওইভাবে করে অঙ্ক করলে হবে, কোনো সমস্যা নেই, একই জিনিস। ওকে, এবার আসেন পরেরটা। এখানে কি বলা আছে, একটি জমির ক্ষেত্রফল হচ্ছে 432 বর্গমিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। এই কথাটা অনেকেই বুঝে না যে এগুলো আসলে কি, এই 3:4 কি 2:5 কি, এই জিনিসটা অনেকেই বুঝে না। এটা মানে হচ্ছে ভাইয়া প্রথম জমির দৈর্ঘ্য, এটা মানে হচ্ছে আপনার প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য, প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য, এটা হচ্ছে 3:4। এই কথাটা মানে হচ্ছে এটা। আবার এই পরেরটা মানে হচ্ছে প্রথম জমির প্রস্থ, প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ, এটা হচ্ছে 2:5। প্রথম জমির দৈর্ঘ্য আর দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4, প্রথম জমির প্রস্থ আর দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত হচ্ছে 2:5। এখন আপনাকে বলছে অপর জমির ক্ষেত্রফলটা কত যদি প্রথম জমির ক্ষেত্রফলটা হয়ে থাকে 432, অপর জমির ক্ষেত্রফলটা কত যদি প্রথম জমির ক্ষেত্রফলটা হয়ে থাকে 432। তো চলেন আমরা বের করি। আমরা এখানে ধরে নিব, ধরি প্রথম জমির দৈর্ঘ্যটা হচ্ছে 3x, প্রথম জমির দৈর্ঘ্যটা হচ্ছে, প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। তাহলে ভাই দেখেন প্রথম জমির দৈর্ঘ্য যদি 3x মিটার হয়, দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা কত হবে, অবশ্যই দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা হবে 4x মিটার। সুতরাং আমার দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা হবে 4x মিটার। তেমনি ভাবে আমরা আরেকটা জিনিস ধরে নিব যে প্রথম জমির প্রস্থটা হচ্ছে 2y মিটার, প্রথম জমির প্রস্থটা হচ্ছে 2y মিটার, এটা আমরা ধরে নিব। তো প্রথম জমির প্রস্থ যদি আপনার 2y মিটার হয়, দ্বিতীয় জমির প্রস্থটা কত হবে এটা আপনি বলতে পারবেন। তার মানে আপনার দ্বিতীয় জমির প্রস্থটা কত ভাই, দ্বিতীয় জমির প্রস্থটা হচ্ছে 5y মিটার। প্রথম জমির প্রস্থ 2y মিটার হলে দ্বিতীয় জমির প্রস্থটা হবে হচ্ছে 5y মিটার। তাহলে আপনি প্রথম জমির দৈর্ঘ্য জানেন, প্রথম জমির প্রস্থ জানেন, তাহলে প্রথম জমির আপনি ক্ষেত্রফলও জানেন। তাহলে প্রশ্ন মতে আপনি বলতে পারেন, প্রশ্ন মতে আপনি বলতে পারেন প্রথম জমির ক্ষেত্রফল কত ভাই, প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 6xy। 6xy সমান কত, 6xy সমান হচ্ছে 432। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, xy সমান হচ্ছে 72, 6 জন 2 হাতে 1, 6 42 1 43। ঠিক আছে, তাহলে xy এর মান কত ভাই, xy এর মান হচ্ছে 72। তার থেকে বের করতে বলছে অপর জমির ক্ষেত্রফলটা কত। তার মানে অপর জমির ক্ষেত্রফল বা দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা হচ্ছে, দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা হচ্ছে, দ্বিতীয় জমির ক্ষেত্রফল দেখেন ভাই, দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে আপনার 4x আর দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 5y। তার মানে দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 20xy বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা হচ্ছে আপনার 20xy বর্গমিটার। তো xy এর মান কত, xy এর মান হচ্ছে 72, তার মানে 20 × 72 বর্গমিটার। সেখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 1440 বর্গমিটার। আমাদের দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা হচ্ছে 1440 বর্গমিটার। ভাইয়া উপরে 3:2 আর নিচে 4:5 হবে না, উপরে 3:2 আর নিচে 4:, বুঝি নেই ভাই কোনটা। হ্যাঁ ওইটাও করা যায়, ওইটাও করা যায়, বুঝছি বুঝছি, ওইটাও করা যায়, ওইটাও করা যায়, ওইটাও করা যায়। আরে
আচ্ছা আমরা যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ এ। অনেকক্ষণ রেসপন্স নেই না। 6xy কিভাবে ভাই দেখেন না, এই যে প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2y, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 6xy? এটা তো আমরা বলতে পারি। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল বের হয়ে যাবে। হ্যাঁ, এটা সহজ জিনিস। না 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 ভাইয়া, আরে আমরা কেউ রাগ করি না ভাইয়া। আমরা এখানে কেউই রাগ করি না, কেউই রাগ করি না, সত্যি কথা। আমরা এখানে কেউই আপনাদের উপর রাগ করি না। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। জীবনটা কঠিন করব? আচ্ছা জীবনটা কঠিন না, জীবনটা আজকে আর কঠিন করার কিছু নাই। এটা হচ্ছে আজকে ক্লাসের শেষ অঙ্ক, এটা পরে একটা পোল কোশ্চেন থাকবে, ওটা পরে শেষ। আরে কাশিস, আপনি বুঝলেন কেমন এটা আমি? আপনি বুঝলেন কেমন এটা আমি? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, দেখছেন কত সুন্দর সুন্দর কথা বলে, কত সুন্দর সুন্দর কথা। আচ্ছা আচ্ছা, চলেন আমরা এখানে একটু জেমিয়া সিমি নিয়ে কথাবার্তা বলি। জেমিয়া সিমি নাকি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নিয়েছিল। তো তারা কত টাকা করে ঋণ নিয়েছিল এটা আমরা জানি না। তো ধরে নেই, উই ক্যাচ, ধরি জেমি ঋণ নিয়েছিল হচ্ছে x টাকা, জেমি ঋণ নিয়েছিল হচ্ছে x টাকা, জেমি ঋণ নিয়েছিল x টাকা, আর সিমি ঋণ নিয়েছিল হচ্ছে y টাকা। জেমি ঋণ নিয়েছিল হচ্ছে x টাকা আর সিমি ঋণ নিয়েছিল কত? সিমি ঋণ নিয়েছিল হচ্ছে y টাকা। তাহলে ভাইয়া 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, মুনাফা আসল মানে এখানে কিন্তু সরল মুনাফা, এখানে হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল কিভাবে বের করতে হয় আপনারা সবাই জানেন। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বের করার সিস্টেমটা আপনারা সবাই জানেন। তো মুনাফা আসল বের করার সিস্টেমটা কি ছিল এখানে লিখে দেই। মুনাফা আসল, মুনাফা আসল ছিল হচ্ছে পি প্লাস পি এন আর, এটা ছিল পি প্লাস পি এন আর বাই 100 আর কি, পি প্লাস পি এন আর বাই 100 এরকম ছিল। তো এখন 100 না লিখলে হবে, ওই যে পার্সেন্টেজ মনে করেন আপনি পার্সেন্টেজে দেন না দশমিকে দেন ওইটার উপর আর কি। আমি যদি দশমিকে দেই তাহলে হচ্ছে কি নিচে 100 লেখা লাগে না। আচ্ছা তাহলে 2 বছর পর, তাহলে 2 বছর পর জেমি মুনাফা আসলে কত টাকা শোধ করবে? 2 বছর পর, 2 বছর পর জেমি শোধ করবে, জেমি পরিশোধ করবে বা শোধ করবে পি প্লাস পি এন আর। পি কত? এক্স, পি এন আর, আর কত? আর হচ্ছে ভাই 10/100, 10%। তো 10% মানে কি? 10% মানে হচ্ছে আপনার 10/100। তো জেমি আসলে শোধ করবে হচ্ছে এত টাকা, জেমি আপনার শোধ করবে এত টাকা। তো এখান থেকে আমরা কি পাই? এক্স প্লাস এটা কাটা, উপরে থাকবে হচ্ছে 2x, নিচে থাকবে হচ্ছে 10, উপরে থাকবে 2x আর নিচে থাকবে হচ্ছে 10, এটা সমান কত? এটা এত টাকা। তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি 12x/10 টাকা। কাটাকাটি করলেও পারেন না করলেও পারেন, কোনো সমস্যা নেই, কাটাকাটি করলেও পারেন না করলেও পারেন, এটা কোনো সমস্যাই না। তাহলে কি করলাম ভাই? আমরা 2 বছর পর জেমি কত টাকা শোধ করতেছে ওইটা বের করতেছি। কিভাবে বের করলাম? মুনাফা আসলের ফর্মুলাটা, মুনাফা আসলের ফর্মুলাটা কি ছিল? পি প্লাস পি এন আর। পিটা আমার কি? পি হচ্ছে আমি কত টাকা ঋণ নিয়েছিলাম, এনটা কি? এনটা হচ্ছে কত বছর, আরটা কি? আরটা হচ্ছে আমার 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100, এই জন্য লিখলাম 10/100। আশা করি জিনিসটা বুঝছেন। তাহলে ভাই 3 বছর পর সিমি কত টাকা শোধ করবে চলেন দেখি। 3 বছর পর সিমি কত টাকা শোধ করে চলেন এটা দেখি। 3 বছর পর সিমি শোধ করবে, 3 বছর পর সিমি শোধ করবে ওয়াই, ওয়াই এর জায়গায় থাকবে কত টাকা, তো সে ঋণ নিয়েছিল এটা তো তার শোধ করতে হবে, প্লাস হচ্ছে পি এন আর বাই 100, তার মানে হচ্ছে ওয়াই ইন্টু 3 বছর হচ্ছে এন এর মান, আর কত? আর হচ্ছে 10%/100, এত টাকা শোধ করবে, এত টাকা শোধ করবে। তো এখানে কাটাকাটি করলে কত আসে? এখানে কাটাকাটি করলে আসে হচ্ছে ওয়াই প্লাস 3y/10, বা এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 13y/10 টাকা, 13y/10 টাকা। আপনাকে বলছে কি দেখেন, তাদের ঋণের অনুপাত নির্ণয় করো। তাদের ঋণের অনুপাত নির্ণয় করা মানে কি? আমাদেরকে বের করতে বলছে x/y কত, তাদের ঋণের অনুপাত মানে হচ্ছে x/y কত, এটা বের করতে বলছে। প্রশ্নে আবার আরেকটা জিনিস বলে দিছে, 2 বছর পর জেমি যত টাকা শোধ করবে সিমি নাকি 3 বছর পর তত টাকাই শোধ করবে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে আমরা বলতে পারি 12x/10
সমান হচ্ছে 12x/10 সমান হচ্ছে 13y/10। 2 বছর পর জেমি যত টাকা শোধ করবে সিমি 3 বছর পর তত টাকাই শোধ করবে। তার মানে 12x/10 সমান হচ্ছে 13y/10। দুই পাশ থেকে 10 10 টাও থাকে কি 12x সমান হচ্ছে 13y, কিন্তু আমার এটা দিয়ে তো কোনো কাজ নাই, আমার বের করতে হবে x/y। তাহলে আমরা এখান থেকে চলেন বের করে ফেলি, x এর নিচে y নিয়ে আসি আর এখানে 13 এর নিচে 12 নিয়ে যাই। তো আমাদের অ্যান্সার এটাই। তো তাদের ঋণের অনুপাতটা কত? তাদের ঋণের অনুপাত হচ্ছে 13/12। তাদের ঋণের অনুপাত হচ্ছে 13:12। না অপূর্ব, না ভাইয়া। আচ্ছা, ওকে, আচ্ছা। তো চলেন এবার হচ্ছে আমরা আজকে ক্লাসের শেষ স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ স্লাইড এবং শেষ পোল কোশ্চেন। সবাই একটু পার্টিসিপেট করবেন, দেখেন পারেন নাকি। 2 মিনিট সময় দিলাম, চেষ্টা করো। ওয়াজের মতো করে পড়া বাচ্চা, আজকে ওয়াজ করি না একবারও, তাই না? ও, মনেই নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফেস আর কয়বার রিভিল করবো রে ভাই? ফেস তো রিভিল করছি অনেকবার। ফেস রিভিল, ফেস রিভিল। সবাই তো আল্লাহর নামে ভোট দিচ্ছে, যার যেটা মন চায়। ওই যে তারা একটু কেয়ারফুলি দেন, ওই যে যাদের ভাই আগে 4টা হইছে ভাই, তারা একটু কেয়ারফুলি দেন, তাহলে 5টার 5টাই হবে। 5টার 5টাই হবে আর কি। তাহলে 5টার 5টাই হবে ইনশাল্লাহ। লাস্ট 20 সেকেন্ডস। লাস্ট 20 সেকেন্ডস। আচ্ছা, টাইমস আপ, টাইমস আপ। তো চলেন আপনাদের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনাদের অবস্থা, এইটা হচ্ছে আপনাদের অবস্থা। তো এইখানে কত 30 36 11 6 18 আন্দাজে আন্দাজে দাগেছে অনেক আন্দাজে। আর অপশন তো মনে করেন এখন তার অপশনের অভাব নাই, 5টা করে অপশন দেই, বুঝছেন? আসলে দেখি কোনটা অ্যান্সার হবে, আমার মনে নাই অ্যান্সারটা, দেখি আসলে কোনটা হয়। দেখেন ভাইয়া, এই যে 3টা জিনিসের অনুপাত আপনাকে দেওয়া আছে, তাই তো? a+b+b+c+c+a দেওয়া আছে 6:7:8। আচ্ছা, 1 নাম্বারটা হবে সম্ভবত উত্তর, সম্ভবত 1 নাম্বারটা হবে। আচ্ছা, তো 3টা জিনিসের অনুপাত যদি 6:7:8 হয়, তাহলে আমরা এটা বলতেই পারি a+b ধরি হচ্ছে 6x, a+b ধরি হচ্ছে 6x, তাহলে b+c কত? b+c হবে হচ্ছে 7x। তাহলে c+a কত? c+a হবে হচ্ছে 8x। a+b যদি আমার 6x হয়ে থাকে, তাহলে b+c হবে 7x আর c+a হবে হচ্ছে 8x। দেন সবগুলো যোগ করে দেন, সবগুলো যোগ করলে এখানে 2টা a 2টা b 2টা c, তাহলে 2টা a + b + c সমান কত? সমান হচ্ছে কি আপনার, এখানে সব যোগ করে দেন, 6 7 8 8 13 হচ্ছে 21, 21x। and a plus b plus c এর মান তো দেওয়া আছে, a plus b plus c এর মান হচ্ছে 14, তাহলে 2 into 14 সমান হচ্ছে 21x। তাহলে ভাই এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলতে পারি। x এর মানটা কত? 2 into 14 divided by 21। 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে 4/3। তাহলে x এর মান কত ভাই? x এর মান হচ্ছে 4/3। x এর ভ্যালুটা হচ্ছে আপনার 4/3। তো এখন আপনি আস্তে করে এই যে এই জায়গাতে x এর ভ্যালুটা বসায় ফেলেন, আপনি আস্তে করে এই জায়গাতে x এর ভ্যালুটা বসায় ফেলেন, তাহলে কি আসে দেখেন। তার মানে আপনার a plus b সমান কত? a plus b সমান হচ্ছে 6 into 4/3। তো 6 into 4/3 কাটাকাটি করলে কত আসে? কাটাকাটি করলে 8 আসে, এখানে কাটাকাটি করলে আপনার আসে হচ্ছে 8। তাহলে a plus b এর মান কত? a plus b এর মান হচ্ছে 8।
আর a প্লাস b প্লাস c এর মান কত? a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 14, a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 14 আর a প্লাস b এর মান হচ্ছে 8। তাহলে আপনি এখান থেকে c এর মান ইজিলি বের করতে পারবেন। c এর মান কত? c এর মান হচ্ছে 6, অ্যানসার হচ্ছে 6। ইজি পিজি লেমন স্কুইজ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম ভাই, a প্লাস b যদি আমার 6x হয়, b প্লাস c হচ্ছে 7x, c প্লাস c হচ্ছে 8x, ওইখান থেকে আমরা হচ্ছে সবগুলো যোগ করে দিলাম, যোগ করে দিয়ে হচ্ছে a প্লাস b প্লাস c, আমরা x এর মানটা বের করে ফেললাম। x এর মানটা বের করে আমরা হচ্ছে জাস্ট এই x এর মানটা এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার কারণে আমরা a প্লাস b এর মান পেয়ে গেলাম। a প্লাস b এর মান জানি, আবার a প্লাস b প্লাস c এর মান জানি, তো ওইখান থেকে ইজিলি আমরা c এর মানটা বের করে ফেলতে পারি। জিনিসটা তো কঠিন কিছুই না। তো আজকে ক্লাসে আমরা যা যা করলাম ওইটা চেষ্টা করা হয়েছে জীবনটা একটু সহজ করার। জানি না কতটুকু সহজ হয়েছে, কিন্তু ভাই সিস্টেমগুলো কিছু কিছু নতুন জিনিস আপনি শিখছেন, কিছু কিছু নতুন জিনিস আপনি শিখছেন, যেগুলো হচ্ছে এইভাবে হয়তো আগে ভাবেন নাই। একটু তাও যদি সমস্যা হয় রেকর্ডিংটা একবার দেখে নেবেন, তাও যদি একটু সমস্যা হয় রেকর্ডিংটা দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবে। কোনো জায়গাতেই আপনি আটকাবেন না, শিওর। আর একটা বাড়ির কাজ আছে, বইয়েরই একটা অঙ্ক, আপনার বাড়ির কাজ আছে, আপনারা একটু বাড়ির কাজটা একটু চেষ্টা করবেন। ক্লাসটা প্রপারলি বুঝে থাকলে বাড়ির কাজটা করতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। তো কোনো যদি ইয়াটিয়া থাকে, আপনাদের কোনো জিজ্ঞাসা টিজ্ঞাসা যদি থাকে, তাহলে হচ্ছে আমরা, আচ্ছা তাহলে আমাদের পাঁচটাই হয়েছে। কারা তারা একটু হ্যান্ড রেজ করি তো দেখি, একটু কাদের পাঁচটাই হয়েছে, তারা কি আছে না চলে গেছে? আরে অঙ্ক পেরেছি আর বসে থেকে কি করবো, চলে যাই। আচ্ছা পাঁচটাই পেরেছি। আচ্ছা ওকে, আমরা কিছু হ্যান্ড রেজ নিতে পারি ভাই? সময় কি বেশি নিয়ে নিলাম না? 11:30, পারফেক্ট। আমরা কিছু হ্যান্ড রেজ ভাই। নিতে পারি। আচ্ছা জি ভাই, আমি হ্যান্ডেল ইয়ে নিতে করতেছি, পারেন। সমস্যা নেই। হ্যাঁ বলেন মুয়াজ, আপনি সবাইকে নাকি কি বলবেন? আপনি সবাইকে বলতে পছন্দ করেন? সবাইকে প্রবলেম দিতে পছন্দ করেন না? আচ্ছা দেন, প্রবলেম দেন, খারাপ কিছু না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যাঁ কি প্রবলেম দিতে চান আপনি? স্যার একটা মানে ব্ল্যাঙ্ক পেজ নেন। ব্ল্যাঙ্ক পেজ নেওয়া লাগবে? হ্যাঁ বলেন। স্যার একটা বৃত্তচাপ আঁকেন। বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, এরপর একটা জ্যা আঁকতে হবে, এরপর যেকোনো একটা জ্যা আঁকলেই হবে। হ্যাঁ জ্যাটার মান হলো 6 সেন্টিমিটার। জ্যাটার মান হলো 6 সেন্টিমিটার। আচ্ছা, যেটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্য। হ্যাঁ আর এরপর যখন আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করব, একটা জ্যাটাকে, এবার যেই পয়েন্টে সমদ্বিখণ্ডিত হয়েছে ওখান থেকে বৃত্তচাপ পর্যন্ত দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। এখন হলো মানে ব্যাসার্ধ কত? তো এটা আপনি অনেক ইজিলি পারবেন আমি জানি, তাও আর কি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে আমার কোশ্চেন শেষ, তো আমি শেষ করে দিই, মনে হয় অন্যরা কোশ্চেন করবে। এটাতে আমরা গত ক্লাসে তো এরকম একটা জিনিস দিছিলাম মনে হয়, তাই না? গত ক্লাসে আমরা এরকম একটা জিনিস, ওই যে এফপি সমান কত, এটা তো মানে গত ক্লাসে এরকম একটা করছিলাম না আমরা? ও সরি আপনার ক্লাস 10, সরি এটা 9 এ দিছিলাম। আচ্ছা স্যার, তাহলে আমি 9 এ ছিল এটা আর কি। আচ্ছা ঠিক আছে, এতটুকু 2 সেন্টিমিটার হলে হ্যাঁ এটা করা যাবে, এটা ইজিলি করা যাবে। হ্যাঁ এটা ইজিলি করা যাবে। এটা হচ্ছে একটা জ্যা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এটা 3 হবে, এটা 2, এটা 3, এটা হচ্ছে 1 হবে, 3 আর 1 হইলে এটা ব্যস্ত আছে, করা যাবে। করেন আপনারা সবাই, বাকিরা এটা করেন সবাই। যে এইটা হচ্ছে একটা জ্যা যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এই জ্যাটাকে সমদ্বিখণ্ডন করছে অন্য একটা, মনে করেন এই যে কেউ একটা সমদ্বিখণ্ডন করলো, করার পরে হচ্ছে একটু সুন্দর মতো আঁকি। এটা হচ্ছে একটা জ্যা, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই জ্যাটা, এটাকে সমদ্বিখণ্ডন করাইলাম, সমদ্বিখণ্ডন করলাম মনে করেন এই বিন্দুতে, ও বিন্দুতে, এই ও থেকে বৃত্তের যেখানে ছেদ করছে ওপি, এতটুকু হচ্ছে আপনার 2 সেন্টিমিটার। জিজ্ঞেস করেছে বৃত্তের ব্যাসার্ধ কত, বা এই বৃত্তচাপটার ব্যাসার্ধ কত, এটা জিজ্ঞেস করছে। বাসায় চেষ্টা করেন আপনারা সবাই। আপনাদের একজন সহপাঠী একটা প্রবলেম দিছে আর কি। আচ্ছা এরপর হচ্ছে কাশিস কথা বলেন। আমি কি আপনার নামটা সঠিক প্রোনাউন্স করছি? কাশিস শুনতে পাচ্ছেন? কাশিস, আমি আছি তো নাকি ভাই? আমার কথা শোনা যায় তো ভাই? জি ভাই, জি শোনা ভাইয়া, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তাহলে ফিহান বলেন, ফিহান। ফিহান এসে হাত তুলে বসে আছে কেন, এরা কথা বলে না? তারপরে হচ্ছে গিয়ে শ্রেয়া। ভাই আমার শ্রেয়া সমস্যাটা আগের ক্লাসের হোমওয়ার্কটা নিয়ে। আগের ক্লাসের হোমওয়ার্ক নিয়ে? আপনি ক্লাসে হ্যাঁ। কি আজকে পরে জয়েন করেছেন? না, তাহলে তো সমস্যা, তাহলে তো সমস্যা। সমস্যা হচ্ছে গিয়ে যে আমি হ্যাঁ যদি না, চিত্রটা অন্যভাবে আঁকি না আগে তাহলে ক্লাসে, হ্যাঁ বলেন বলেন। মানে এখানে আপনি যেভাবে চিত্রটা দিয়েছেন অন্যভাবে সেভাবে মানে কি, গাছটা এদিকে, গাছটা এদিকে, হ্যাঁ গাছটা চিত্রটা এদিকে আমি আঁকবেন যদি মানে নাকি? সমকোণী ত্রিভুজ দিয়ে আঁকি, মানে ত্রিভুজ এবিডি এর এই তো ভিতরে সমকোণী ত্রিভুজ দিয়ে থাকছে, এই যে মানে আমি বলছি যে দেখেন ত্রিভুজ চিত্রটা আপনি এভাবে এবিডি আঁকলে হবে, আঁকলাম। যে এই যে দেখেন, বুঝছি, কথাটা বুঝছি শুনে। সেটা হচ্ছে এই যে আপনার এটা গাছ তো, এটা হচ্ছে গাছ। আপনি যদি এভাবে চিত্রটা আঁকেন, এই যে আমি যে 10 মিটার এদিকে আঁকলাম না, অনেকে করে কি 10 মিটার এদিকে আঁকে, তাহলে সমস্যা নেই, বুঝছেন? এদিকে 10 মিটার আঁকলেও সমস্যা নেই। আপনি কি এটা ছাড়াও অন্য কোনো ভাবে আঁকতে চাচ্ছেন? যে 10 মিটার এদিকে আঁকেন তাহলেও কোনো সমস্যা নেই। এই যে আমি তো বিডি এদিকে আঁকছি, আপনি যদি 10 মিটার এদিকে আঁকেন তাহলেও কোনো সমস্যা নেই, আমি বলছিলাম ঠিক আছে? যে যদি মানে বল। এবি দিলাম আমি 150 মিটার, তারপরে কোণ বি দিলাম 30 ডিগ্রি, আর সেখানে এবিডি এর ভেতর আরেকটা, ওখানে ত্রিভুজ এবিসি আরেকটা এঁকে সেখানে বিসি এর মান 10 দিলাম। সেভাবে যদি আঁকি তাহলে আমার খ পর্যন্ত মিলছে, কিন্তু গ এ গিয়ে আর মিলছে না। আপনি আমারটাই আঁকেন, আমি যেটা বলছি আপনি এটাই আঁকেন। আমি তো এটা বুঝি নাই তো কথাটা, আমি যেটা বলছি আপনি এটাই আঁকেন, এটা সবচেয়ে বেস্ট সলিউশন। আমি যেভাবে বলছি এটা তো বুঝছেন আপনি, তাই না? যে এখানে একটা গাছ আছে, হ্যাঁ। এই গাছের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, যেতে নিচে যেতে পারি নাই, স্রোতের কারণে হচ্ছে কি ধাক্কা গেছি, এখানে এসে বিডি 10 মিটার, এভাবে আঁকেন, জীবন সহজ। তারপরে হচ্ছে গিয়ে নাম কি, অপূর্ব, এ তো পুরো অভিনেতা। বলেন অপূর্ব। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আরে এইটা আপনি তো পুরো মনটা ভালো করে দিলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে মানে একজন ছাত্র, সে হিসাব মানে একজন ছাত্রের থেকে তার শিক্ষক কয়েকটা পরীক্ষা নিল। তো এখন সে হিসাব করছে, হ্যাঁ মানে সে যদি শেষ পরীক্ষায় 97 পায় তাহলে তার মোট গড় নম্বর হয় 90, এবং সে যদি শেষ পরীক্ষায় 73 পায় তাহলে তার মোট গড় নম্বর হবে 87। তাহলে এখন বের করতে হবে যে শিক্ষক ছাত্রের তার মোট কতটা পরীক্ষা নিয়েছিল। আহ, দাঁড়ান একটু কথাটা আবার বলেন। ও আচ্ছা, এটা কি আপনার মানে প্রশ্ন দিয়েছেন একটা, মানে আপনি প্রশ্নটা পাইছেন কোথায়? ভাই আমি তো একটা বইয়ে পাইছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলি, প্রশ্নটা সুন্দর, সলভ করা যাবে ইজিলি। আচ্ছা বলেন, কথাটা আবার বলেন। সে হচ্ছে আচ্ছা কি, ভাই, প্রথম থেকে আবার বলেন, হ্যাঁ হ্যাঁ শুনি। মানে একজন শিক্ষক কাউসার একটা তুমিও শুনো, কাউসার তুমিও শুনো। হ্যাঁ। একজন জি ভাইয়া। শিক্ষক একজন ছাত্রের কতগুলো পরীক্ষা নিয়েছিল। তো হ্যাঁ ছাত্র হিসাব করছে, সে যদি শেষ পরীক্ষায় 97 পেত তাহলে তার মোট গড় নম্বর হতো 90, এবং হুম সে যদি শেষ পরীক্ষায় 73 পেত তাহলে তার মোট গড় নম্বর হতো 87। তাহলে এখন আচ্ছা হিসাব করতে হবে যে শেষ পরীক্ষা সহ শিক্ষক মোট ছাত্রের কতটা পরীক্ষা নিয়েছে। আচ্ছা আচ্ছা, যদি হচ্ছে গিয়ে 73 পায় তাহলে 87, যদি হ্যাঁ ভাই। 73 পায় তাহলে হচ্ছে 87। আচ্ছা, 87x। আর যদি 97 পায়, 97 পাইলে হচ্ছে গিয়ে কত গড় আসবে? 90। 97 পাইলে আসবে হচ্ছে 90। 97 পাইলে আসবে হচ্ছে 90।
শেষ পরীক্ষা, তাহলে একটা পরীক্ষা যদি সে 10 নাম্বার বেশি পায় তাহলে হচ্ছে কি গড় 10 করে বাড়তেছে। নামটা জানি কি? ভাই আমার নাম বললাম নাম অপূর্ব না? আমি উত্তর দিয়ে দিব, একটু বসা লাগবে, একটু খাতা কলম নিয়ে বসা লাগবে, হালকা একটু বসা লাগবে, খাতা কলম নিয়ে একটু বসা লাগবে, আচ্ছা আমি ভাই। উত্তর দিয়ে দিব, নেক্সট ক্লাসে উত্তর দিয়ে দিব। তো আপনি একটু চিন্তা করেন, আপনি যা যা জানেন ওগুলো যে আপনি একটু চিন্তা আমি করেন, দেখছি আমি উত্তর আসলে। বলে দিলাম। আপনি পারছেন? হ্যাঁ ভাই, আরে মিয়া তাইলে কিন্তু দূর আমি মিয়া, মানে তাইলে তো বুঝতে পারছি প্রবলেম যে সলভ। answer যেহেতু এটা নিউরন মানে অনুরণনের এটা যেটা দ্বিতীয় আর একটা বের হয়েছিল আবার অনুরণন সেখানে পেয়েছিলাম। আবারও হ্যাঁ, তাইলে আপনি তো পারলে তো সমস্যা নাই, পারলে তো সমস্যা নাই, পারলে কিন্তু তো আমি ভাই পারলে বুঝতে বাকিটা পারছি শুনলে আর কি। আনসার নেই যে আনসার দেবে তো। কি বুঝে নেবে, কি বুঝতে পারতেছেন না? মানে আমার আনসারটা আচ্ছা, হয়েছে নাকি সেটা। আরে হয়েছে নাকি এটা বোঝাটা কোনো ব্যাপার? হয়েছে নাকি বোঝাটা, মনে করেন আপনার উত্তর আসলে হচ্ছে 31, তাই না? আপনি মনে করেন উত্তর আসলে 31, হ্যাঁ আপনি করবেন কি, আপনি ওই 31 কে, ওই যে ফার্স্টে একটা গড় বলছে কত 97 বলছে না, তো 31 কে আপনি হ্যাঁ 97 ভাই, না, একটা গড় তো বলছে 90, প্রথম গড়টা হচ্ছে 90, তো আপনি 90 31 কে হচ্ছে গিয়ে, হ্যাঁ 31 কে 90 দিয়ে গুণ করে দেন, 31 কে আপনি 90 দিয়ে গুণ করে দেন, 90 দিয়ে গুণ করে দিয়ে যেটা আচ্ছা। পাবেন, এরপর হচ্ছে ওই হ্যাঁ ভাই, 90 বাদ দিয়ে যেটা পাবেন ওইটাকে 30 দিয়ে ভাগ করে দেন, দেখবেন ওই গড়টা কি ঠিক, মানে ওদের কোশ্চেনের মোতাবেক হচ্ছে কি আপনার সবগুলো সিচুয়েশন মিলে নাকি, তাইলেই তো হচ্ছে কোশ্চেন অনুযায়ী আচ্ছা সবগুলো ভাই, সিচুয়েশন যদি মিলে তাহলে হয়ে যাচ্ছে, মানে এটা চেক করা যায় আর আচ্ছা কি, আমারটা হয়েছে নাকি হয়নি এটা চেক করা যায়, নম্বরটা করা যাবে, ইয়াতেই করা যাবে, থ্যাংক ইউ কঠিন ভাই, কিছু না। ভালো থাকবেন। ওকে, আল্লাহ, আর কেউ কি আছে? আচ্ছা আরেকজন, অর্পিতা, অর্পিতা জানি, অর্পিতা ভট্টাচার্য, দেখি বলেন কি বলতে চান। শেষ, আপনাদের দিয়ে শেষ। অর্পিতা ভট্টাচার্য, ওকে, উনি আপনি হাত তুলে মনে হয় চলে গেছে। ঠিক আছে ভাই, শেষ করি, ইয়া ভাই, রায়হান ভাই। জি ভাই, তাহলে শেষ করতে পারি। ভাইয়া ক্লাস হবে কিছু? হ্যাঁ, ওই শোনা ভাইয়া, যাচ্ছে আমার বলেন কথা? বলেন বলেন। হ্যাঁ শুনতে, হ্যাঁ আমি বলতেছি শুনতেছি, আমি শুনতেছি, বলেন। আয়তক্ষেত্রের যে ওই অঙ্কগুলোর যে শর্টকাটটা এটা আরেকবার একটু বুঝাই দিবেন? কোনটা শর্টকাটটা? আয়তক্ষেত্রের অঙ্কগুলোর যে বর্গের ও গুণফল শর্টকাটটা বুঝাই দিবেন? ও এই যে পি প্লাস কিউ প্লাস পি কিউবে 100, মানে পি হচ্ছে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন আর কিউ হচ্ছে প্রস্থের শতকরা পরিবর্তন। যেমন এখানে আপনার দেওয়া আছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস পাইছে। তো দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে পি এর মান হচ্ছে +10, এই যে পি দৈর্ঘ্য শতকরা পরিবর্তন, পি এর মান হচ্ছে +10, আর কিউর মান কত, কিউর মান -10, কারণ প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তো কিউর মান হচ্ছে -10। তো দৈর্ঘ্য জানেন +10 আর প্রস্থ জানেন হচ্ছে -10, তাহলে তো হয়ে গেল, বাকিটা হচ্ছে এখানে বসায় দিব, জাস্ট মানে এখানে বসায় দিব, পি কিউ এর মানটা বসায় দিব। মানে আপনি এই জায়গাটা থেকে কি বুঝেন না আমারে বলেন, যে আমি এটা বুঝতেছি না, এটা কেমন হয়েছে, এটা আমাকে তো এটা বলতে হবে যে কি বুঝেন নাই, কি কি তাহলে আমি বুঝাতে পারবো আর কি। প্রশ্ন হ্যাঁ বলেন। বলতেছি তো পি কিউ এর তাড়াতাড়ি মধ্যে আসেন। কি ধরবো বসাবো? হ্যাঁ দৈর্ঘ্য আর প্রস্থ, হ্যাঁ পি এর মধ্যে দৈর্ঘ্য আর কিউ এর মধ্যে প্রস্থ। আর কত পার্সেন্ট বৃদ্ধি করছে বা হ্রাস করছে তা ওই যে ওই ওইখানে বসাবো, যে +10 না না, -10। এখান থেকে হিসাব করে যেটা আসবে, এটা হচ্ছে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হয়েছে আর কি। এখান থেকে হিসাব করে যেটা আসবে এটা হচ্ছে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হয়েছে। ই আচ্ছা হচ্ছে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তনটা মানে +10, আর কিউ হচ্ছে প্রস্থের শতকরা পরিবর্তনটা মানে -10, মানে হ্রাস পেয়েছে তো এই জন্য -10। এগুলো বসাই দিলে যেটা আসবে ওইটাই। আপনি আমার এই পার্টটা একটু রেকর্ডিংটা দেখে নিয়েন আর কি, ওখানে সুন্দর মতো বলছি তো, এটা একবার দেখে নিয়েন, বুঝবেন ইনশাআল্লাহ, শিওর, কোনো সমস্যা নাই। টাটা ওকে ভাইয়া, ভাই, শেষ, শেষ আমরা করি। যাই, জি ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু ক্লাস হবে আলাইকুম। কিছু বলবেন? না ভাই, আচ্ছা ভাইয়া, তাহলে শেষ করি। আসসালামু আলাইকুম। সো স্টুডেন্ট ভাইয়া পুরো, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।